হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএস স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজ নিয়ে পড়াশোনা করি এবং তার সাথে সাথে কোনো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের একসঙ্গে অনেকগুলো কোর্স শেষ করে ফেলেছি, যেমন আরআরবি গ্রুপ ডি 2022 থেকে স্টার্ট করেছিলাম, এএলপি 24 শেষ করে দিয়েছি, টেকনিশিয়ান গ্রেড 3 24 শেষ হয়ে গেছে, ম্যাথ রিজনিং প্লাস গ্র্যাজুয়েটেড 2025-এর ম্যাথ রিজনিং শেষ হয়ে গেছে, ইউজি ক্লাস চলছে, সন্ধ্যে 7টায় রিজনিং আর 8:30টায় ম্যাথ ক্লাস। আর মাঝে মাঝে আমরা ভিডিও আপলোড করছি আরআরবি গ্রুপ ডি 2025-26 যে পরীক্ষাটা হয়েছে। আর এখন আমি আপলোড করতে চলেছি আরআরবি সেকশন কন্ট্রোলার সিবিটি 1-এর 2026-এ, অর্থাৎ 11 ফেব্রুয়ারি শিফট 1-এর পরীক্ষা আপলোড করছি। তো এইটা 4টা শিফটে মোট পরীক্ষাটা হয়েছে, 4 দিন লাগবে। বেশ সুন্দর ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত থাকো। আর ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করলে তো আরও ভালো লাগবে। আর যারা নতুন দেখতে শুরু করেছো, আশা করি একটু দেখলেই বুঝতে পারবে যে এই চ্যানেল তোমাদের রেলওয়ের পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ তোমাদের খুবই হেল্পফুল হতে চলেছে। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন দাবিয়ে অল করে রাখতে হবে, যাতে করে ভিডিও ক্লাস হওয়া মাত্রই তোমাদের কাছে যেমন নোটিফিকেশন পৌঁছে যায়। চলো আমাদের ফার্স্ট অঙ্ক, ধীরে ধীরে ক্লাসটা শুরু করছি, মজা নাও ক্লাসটাকে, ঠিক আছে? দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে, যে দুটি নিরপেক্ষ লুডার ছকে যার প্রতিটিতে 1 থেকে 6 পর্যন্ত মুখ থাকে। যে লুডোর ছকে আবার লুডো খেলে না, সেরকম ছক, তাতে 1 থেকে 6 মুখ থাকে, ঘূর্ণিত করা হয়েছে। দেখো দুটি মানে দুটো লুডোর ছককে ফেলা হয়েছে, রাইট? উপরের দুটি মুখের সংখ্যার যোগফল, মানে যে দুটি মুখ তুমি দেখবে সেই দুটি মুখের সংখ্যার যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত যদি উপরের দুটি মুখের প্রতিটিতে একটি বিজোড় সংখ্যা থাকে। তার মানে সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটির অঙ্ক। প্রবাবিলিটি চ্যাপ্টার যদিও আমার চ্যানেলে আপলোড নেই, তবুও দেখো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে জিনিসটা কি। যে দুটো মানে দুটো লুডোর চোখ চালতে যে মানে ডান, যেটাকে বলি আমরা চলতি ভাষা ডান পড়েছে, যে দুটো দেখতে পাবে সেই দুটোর যোগফল 8 হতে হবে। আর একটা কন্ডিশন দিয়েছে কি, যে দুটি মুখের প্রতিটিতে একটি বিজোড় সংখ্যা থাকবে। অর্থাৎ আমরা জানি লুডোর ছকে 1 থেকে 6 চিহ্নিত থাকে, বিজোড় কোনগুলো 1 3 5। তার মানে প্রথম ছকটাতে 1 3 5 পড়তে পারে, দ্বিতীয় ছকটাতেও 1 3 5, এইগুলো নিতে হবে। এবারে বলো এই তিনটে সংখ্যায়, মানে এই আমার তো এটা একটা লুডোর ছক, এটা একটা লুডোর ছক, দুটো লুডোর ছকে কত রকম কম্বিনেশন পেতে পারো। এক হচ্ছে দেখো 1 1 পাবে, 1 3 পাবে, 1 5 পাবে, ঠিক আছে? 3 1 পেতে পারো, 3 3 পেতে পারো, 3 5 পেতে পারো, রাইট? আর 5 1 পেতে পারো, 5 3 পেতে পারো, 5 5 পেতে পারো। এতগুলো রেজাল্ট তুমি পেতে পারো। কটা রেজাল্ট হচ্ছে? 9টা। 9টা লিখে রাখো, ওকে? এবার দেখো উপরের দুটি, দেখো এগুলো সবই যে কোনো একটা ফল হবে। তুমি দুটো লুডোর ছক ডান ফেললে, যেটাকে বলে হয় এটা দেখতে পাবে, নয় এটা, মানে একটাতে 1 একটাতে 3, কিংবা একটাতে 3 একটাতে 5, যেভাবে খুশি যে কোনো একটা দেখতে পাবে। যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত? কোনটায় 8 হচ্ছে দেখে নাও। দেখো এটাই 8 হচ্ছে আর এটাই 8 হচ্ছে, তাহলে কটা সম্ভাবনা দেখতে পাচ্ছি? দুটো, তার মানে 2। তাহলে প্রবাবিলিটি কত? নিচে হবে টোটাল ফলটা, টোটাল রেজাল্ট 9টা, আর উপরে হবে যতগুলো কন্ডিশন বলেছে, যে প্রবাবিলিটিটা বের করতে বলছে তার। তাহলে দেখো একটা আর দুটো, উপরে দুটো আর টোটাল নিচে ফল, এইটাই হয়ে গেল তোমার প্রবাবিলিটি। তার মানে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? একটা নতুন ধরনের অঙ্ক না? আশা করি বুঝতে পারলে। চলো 2 নাম্বার প্রবলেম দেখো। 60 জন ছেলের একটি ক্লাসের মধ্যে 15 জন ছেলের গড় উচ্চতা 164 সেমি। 15 জন ছেলের গড় হচ্ছে 164। যদি বাকি ছেলেদের, তাহলে 60 জন ছেলের মধ্যে 15 জন বাদ দিলে আর থাকে কত? 45 জন। 45 জন 50 60, 45 জনের গড় উচ্চতা হচ্ছে 169 সেমি। তাহলে ওভারঅল তোমার ক্লাসের গড় চেয়েছি। এগুলো আর নতুন নেই, কিছু নতুন অঙ্ক পাবে আজকে, তো বেশিরভাগটাই পুরনো, অর্থাৎ তুমি করতে থাকো। আমরা প্রথমে এটাই কি করব, প্রথমে এটাই রেশিও করে নেবো 1:3। অর্থাৎ তুমি করতে পারো 1 গুণ 164 প্লাস 3 গুণ 169 বাই 3 প্লাস 1 4, কিংবা আমরা গড়টাকে যদি ধরে নিই 164, তার মানে এটা 169 আছে, গড় তো 164 হবে না, 164 আর 169 মাঝে থাকবে, তার মানে কিছুটা বেশি হবে। কত বেশি? দেখো আমি দেখতে পাচ্ছি এটা 5 বেশি,
কতজনকার জন্য 5 বেশি? 3 জনকার জন্য। তার মানে 5 গুণ 3। এই যে 15 বেশি হলো, 5 থেকে 15 বেশি হলো, এটা তো সবাইকার মধ্যে ভ্যারি করলে তবে তো গড় পাবো। সমানভাবে ভ্যারি করতে হবে। সমান বলতে কতজন? 4 জন। 3 একে 4। বেশ, তাহলে এমনিতে 15 তুমি ভাগ করে নাও না। 15 ভাগ করলে 4 3 12, ঠিক আছে, 164 তো ছিলই, 3 পয়েন্ট সামথিং, মানে 3 পয়েন্ট সামথিং হলে 167 পয়েন্ট সামথিং দুটো আছে। তাহলে একটু ভাগ করে নিতে হবে। 4 3 12, 4 7 28, 4 5 20, মানে 3.75। তার মানে 167.75 হয়ে যাবে আমাদের গড়। তার মানে এটা নয়, এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দুটি বর্গক্ষেত্রের পরিধির অনুপাত। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু যদি এ আর বি হয়, এটা বাহু, সাইড, ঠিক আছে। পরিধি কি হবে? পরিধি সারকামফারেন্স বা পেরিমিটার কি হবে? 4a 4b, ঠিক আছে। তাহলে এখানে যদি রেশিও দেওয়া থাকে, এখানে যখন রেশিও দেওয়া থাকবে তাহলে কি হবে? 4টা কেটে যাবে। মানে বাহুর যা রেশিও, পরিধিরও তাই রেশিও। এবারে ক্ষেত্রফল মানে এরিয়া লিখলাম। কি হবে? আমরা জানি বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার। তার মানে দেখো, পরিধি যেটাই দেওয়া থাকবে সেটাই বর্গ করলে হয়ে যাবে আমার এরিয়া। অর্থাৎ 7:11 আছে, মানে আমি বলতে পারি 7 স্কোয়ার মানে 49 আর 11 স্কোয়ার মানে 121। এটাই হয়ে যাবে তোমার ক্ষেত্রফলের অনুপাত। অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 4 নাম্বার প্রবলেম দেখো। 12 সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের ছোট ছোট গোলাকার বলগুলিতে পুনর্গঠন করা হয়। এইভাবে প্রাপ্ত সমস্ত গোলাকার বলের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? দেখো, কতগুলো বল গলিয়েছে সেটা আগে বের করতে হবে। একটা যখন বড় জিনিসকে গলিয়ে ছোট জিনিস তৈরি করছে, তার মানে কি? আয়তনটাকে গলিয়ে আরেকটা আয়তন তৈরি করছি। তার মানে যাকে গোলাচ্ছি তাকে যেটাতে নিয়ে আসছি সেটা দিয়ে ভাগ করলে সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 12 সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতবকে গোলাচ্ছি, তাহলে কঠিন ধাতবকে গোলাচ্ছি মানে আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব, আর মতলব 12 ব্যাসার্ধ, তার মানে 12 কিউব, রাইট। একে গোলাচ্ছি আর নিয়ে আনছি কিসে? 2 সেমি ব্যাসার্ধের, তার মানে 4/3 পাই 2 এর কিউব। এইটা হলো তোমার সংখ্যাটা, এইটা হলো সংখ্যাটা। ধরলাম আমি এনটা গোলকে গলিয়েছি। তার মানে দেখো, আমি দেখতে পাচ্ছি 4/3 পাই কেটে যাবে। তাহলে দেখো 6 এর কিউব হচ্ছে না, 2 12 6, 12কে 2 দিয়ে কেটে 6, 6 এর কিউব। তার মানে তোমার 216টা ছোট গোলক তৈরি হয়েছে। ওকে, এইভাবে প্রাপ্ত সমস্ত গোলাকার বলের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? গোলাকার বলের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই মানে 22/7 আর স্কোয়ার, ছোট গোলাকার তাহলে 2 স্কোয়ার, রাইট। আর কতগুলো আছে? 216টা। এই ব্যাস হয়ে গেল। এরপরে তুমি কি করবে? দেখো, আমার পায়ে অ্যান্সার দিয়েছে, মানে পাইটা আমার লেখার দরকার নেই, রাইট। পাইকে পাই রেখে দাও। তার মানে এখানটায় 4 হচ্ছে, 4 4 16, তাহলে 6 6 6 36। দেখো, একটাই মাত্র 6 আছে, নিশ্চয়ই 216 পাই হবে না। এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানে 216-র সঙ্গে 4 4 16 গুণ আছে, তার মানে 216 হবে না। তার মানে এই 6টা হবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 5 নাম্বার দেখো। 3টি অভিন্ন ঘনক যার প্রতিটির প্রান্ত 8 সেমি, ঠিক আছে। ওই ধরো না লুলার ছকের প্রতিটা বাহু 8 সেমি, ঠিক আছে। একে অপরের পাশে স্থাপন করে একটি আয়তঘনক তৈরি করা হয়েছে। 3টে লুডোর ছককে পাশাপাশি রেখে দাও। তো দেখো, দৈর্ঘ্যটা বেড়ে গেছে, 8 8 8, তার মানে 24 এগুলো দৈর্ঘ্য, কিন্তু প্রস্থও 8 আছে, উচ্চতাও 8 আছে, শুধু দৈর্ঘ্যটা বেড়ে গেছে। কারণ এইটা একটা ঘনক, এইটা একটা ঘনক, এইটা একটা ঘনক, এইটা 8, এইটা 8, এইটা 8, এর প্রস্থ উচ্চতা 8 8 আছে। তার মানে 3 8 24 দৈর্ঘ্য, প্রস্থ 8, উচ্চতা 8, ঠিক আছে। এটা তোমার আছে। এবার কি বলছে গল্পটা? 3টি পৃথক ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফলের যোগফলের তুলনায় মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের শতাংশ কত? চলো কি করব? 3টি পৃথক ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের ঘনকটা তো 8 সেমি, এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখো, বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তো ছোটা পৃষ্ঠ আছে, লুডোর ছকে ছোটা তল আছে, 6 স্কোয়ার। তার মানে 6
স্কোয়ার মানে 8 স্কোয়ার মানে 64। কটা পৃষ্ঠ ঘনক আছে? 3টে মানে 3টি। এইটা হলো প্রথমটার মানে 3টে পৃথক ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফলের যোগফল। এটা তুমি ক্যালকুলেশন করতে পারো বা একটু পরে করবে। মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের শতাংশ কত? এবার মোট পৃষ্ঠ কোনটা? যেটা নতুন আয়তঘনক তৈরি হয়েছে। এর ক্ষেত্রফল আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা। ব্যাস, এবার ক্যালকুলেশন শুরু করে দাও। 8 4 8 32 3, 8 2 16 3 19, LH আবার 192, BH মানে 64। তো যোগ করো, তাহলে 2 দিয়ে গুণ করে রাখলাম। এটা হচ্ছে 4 4 8, রাইট? 6 9 6 15 9 24 4 2, 2 দিয়ে 4, তাহলে 8 দুগুণে 16, 4 দুগুণে 8 কে 9, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে এইটা হলো 896। বেশ, এবার অনুপাতটা বার করে নাও তো, একটু দেখে নাও তো। হ্যাঁ, তাহলে আমাদের 8 8 64, 8 1 কে 8, 8 1 কে 8, 8 দুগুণে 16। ঠিক আছে, আবার কেটে দাও। 8 1 কে 8, 4 32, রাইট? 2 3 6, 2 7 14। তাহলে এদিকে দেখো 9 আর এদিকে দেখো 7। কত কমেছে? না 2 কমেছে। আগে কত ছিল? 9। পার্সেন্টের জন্য 100 দিয়ে গুণ। তার মানে 200কে আমরা 9 দিয়ে ভাগ করলে যেটা বেরাবে সেটাই পার্সেন্টেজ। এবারে ভাগ তো করাই আছে, সবকে 2 খাওয়াবো। 9 দুগুণে 18, 180। ঠিক আছে, 9 দুগুণে 18, 20, আবার 20, আবার 9 দুগুণে মানে 22.8 হবে অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো 6 নাম্বার প্রবলেম দেখো। সিম্পল সরলীকরণ করতে হবে। দেখো আমরা এই 16/45 লিখলাম, রাইট? আর এখানে যোগ করলে কত হচ্ছে? 8 আর 9 দিয়ে 11, 118 আর 97। তাহলে ভগ্নাংশের যখন আমরা যোগ করব, দেখো নিচে 45 লসাগু হবে, এখানটাই দেখো 16 গুণ 118, আর এই 45টা এখানে যে গুণ হয়ে যাবে, তার মানে 97 গুণ 45, রাইট? এবার একটু ইউনিট ডিজিট চেক করবো, কেননা দেখো ইউনিট সবাইকার নিচে 45 আছে, সবাইকার, তাহলে 45 নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 2 3 6 7, তার মানে ইউনিট ডিজিট আমার হয়ে যাবে। 8 ছক 48, এখানটায় 8, 5 7 35, এখানটায় 5, আর যোগ করলে 8 5 13। 3 কোথায় আছে? দেখো এখানে একটাই মাত্র 3 আছে, তার মানে অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। গুণও করতে হচ্ছে না, জাস্ট একটু অপশন দেখে দেখে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। চলো 7 নাম্বার প্রবলেম দেখো। একজন দোকানদার একটা জিনিস X টাকাতে চিহ্নিত করে এবং তার উপর 70% ছাড় দেয়। ছাড়কৃত দামের উপর 60% ভ্যাট ধার্য করার পর সে এটি 384 টাকায় বিক্রি করে। এক্স এর মান কত? ঠিক আছে, দেখো আমার চিহ্নিত মূল্য হচ্ছে X টাকা, রাইট? আমার চিহ্নিত মূল্য X টাকা, এটার উপর প্রথমে 70% ছাড় দেয়, তাহলে আমার 100% মোটামোটা ধরি, তার 70% ছাড় দিচ্ছে, তার মানে আমাকে কত টাকা দিতে হবে? 30%। তাহলে 30% দিতে হবে, মানে আমি 30-এর 100 লিখে রাখলাম 30%। এবারে কি করছে? 60% ভ্যাট, যেটাকে আমরা জিএসটি বলি, জিএসটি চার্জ করছে। জিএসটি চার্জ করে কার উপর? ছাড়ের উপর না, পুরো দামটার উপরে। তার মানে 100%-এর উপরে 60% চাপাচ্ছে, তার মানে কত পার্সেন্ট হলো? অ্যাকচুয়ালি 160%। তার মানে 160% মানে 160/100 লিখে রাখলাম। এইটা বলছে 384 টাকায় বিক্রি করতে, মানে এই টাকাটা আমি কিনেছি, সেটা সমান সমান 384 টাকা। এবার এক্স এর মান কত? এবার আমাদের বাঁ হাতটা খেল, কি করবে না, একটা শূন্য করে একশো কাটিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো 16 দুগুণে 32, 6 4 16 64, তারপর 16 দুগুণে 32, 4 16 64, রাইট? এবার দেখো 3 8 24, নিচে 100টা 8-এর সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে 800 হয়ে যাবে। অর্থাৎ তোমার যে এক্স এর মান যেটা, সেটা 800। তার মানে অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 9 নাম্বার অঙ্ক দেখো। 8 নাম্বার, একটি নলাকার পাত্রের মতলব চোঙ, ঠিক আছে, এরকম একটা নলাকার পাত্র, রাইট? এরকম, ঠিক আছে। ভূমির পরিধি, তার মানে এইটা যদি ভূমির পরিধি, এটা তো বৃত্ত, তাহলে ভূমির পরিধি কত হয়? 2πr, সেটাই তোমার বলে দিচ্ছে 220 সেমি। এর উচ্চতা 60 সেমি, তাহলে উচ্চতা ধরে নাও, এইটা ধরে নাও না, এটাই উচ্চতা, তাই না? তাহলে এটা তো ব্যাসার্ধ, এটা হচ্ছে 60 সেমি, এটা আর এটা, এই আরটাই বার করতে হবে মনে হচ্ছে। এটি কত লিটার জল ধারণ করতে পারে?
কত লিটার জল ধারণ করতে পারে মানে আয়তন চেয়েছে। আয়তন, এই যে এই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। এইচটা দেওয়া আছে, আরটা বার করতে হবে। কিন্তু পায়ের মান তো আমরা জানি 22/7, আর 22/7 বা আমি আর স্কোয়ার লিখে রাখলাম, পরে বার করছি। এইচ মানে 60 বসিয়ে দিলাম। 22/7 মধ্যে 11 আছে, তো আমাকে প্রথমে একবার চেক করে নিয়ে দেখতে হবে যে কোন অপশনটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। যদি একটাই অপশন থাকে তাহলে সেটাই অ্যান্সার, আর যদি একের অধিক থাকে তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো 3 দিয়ে 5, 3 বিয়োগ করলে 2 হয়, 11 দিয়ে ভাগ যাচ্ছে না। 6 দিয়ে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 7কে 11 ভাগ করে না। 2 একে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 0কে 11 দিয়ে ভাগ করছে, এটা হতে পারে। 2 দিয়ে 4, 4 থেকে 0 বিয়োগ করলে 4 হয়, 4কে 11 দিয়ে ভাগ করছে না। তার মানে তোমার সি হয়ে গেল অ্যান্সার 231। ঠিক আছে, এবার তুমি একটু ক্যালকুলেশন করে নিতে পারো। 2 মতলব 2, পাই মতলব 22/7, আর আরই বার করবো আমরা 220, রাইট। তো 22 10-এ 220, 2 5-এ 10, তাহলে আর মানে দেখো হয়ে যাচ্ছে গিয়ে 35, রাইট। এইখানে আমরা আর স্কোয়ার মানটা বসাবো, অর্থাৎ 22/7 35 গুণ 35 গুণ 60। ওকে, তাহলে একটা সাথে কাটিয়ে দেবো, 7 5-এ 35, তাহলে 5 5-এ 25, 25 আচ্ছা এবারে দেখো ঠিক আছে, তাহলে 5 22 5-এ 110, 35 60, কোথাও কিনেও আমাদের গোলমাল হয়েছে কি দেখে নিতে পারো। 7 22 10-এ 120, 2 5-এ 10, 5 7-এ 35, তাহলে তোমার এদিকে 60 সেমি, 220 সেমি, কত লিটার? এইখানে দেখো কত লিটার। 1 লিটার মানে হচ্ছে 1000 1000 ঘন সেমি, এইটি তোমাকে জানতে হবে। তাহলে এইটি যেটি বেরোবে সেটা তোমার ঘন সেমিতে আসবে, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলে তুমি লিটারটা পেয়ে যাবে। মানে একটা শূন্য কাটিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 5 5 35 22 গুণ, তুমি আরও কাটতে পারো, 5 20 100 করতে পারো, ঠিক আছে। 2 10-এ 20, 11 22, তাহলে তোমার হচ্ছে দেখো 6 11 66, বা আরও 5 2 10, 5 7-এ 35, 2 3-এ 6, 33কে আমরা 7 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। গুণ করলে আলটিমেট তুমি 231ই পাবে, রাইট। আর না হলে প্রথমেই আমরা অপশন টেস্ট দিয়ে করে নিই। ক্লিয়ার? চল 9 নাম্বার প্রবলেম দেখো। 7 অঙ্কের সংখ্যা যদি এটা হয় 3 দ্বারা বিভাজ্য, বলে দিচ্ছি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে a প্লাস b এর সর্বোচ্চ মান কত? এবার বলো 3 দ্বারা ভাগের রুল কি? 3 দ্বারা ভাগের রুলটা হচ্ছে যদি সংখ্যাটা যেটা দেওয়া থাকবে তার ডিজিটগুলো যোগ করবো, সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। এবার এসো দেখো 5 আর 1-এ 6, 3 দিয়ে ভাগ যাচ্ছে, কি উড়িয়ে দাও। 7 + 1 8, তার মানে পড়ে থাকছে দেখো a প্লাস বি প্লাস 8, এইটি আমাকে 3 দিয়ে ভাগ করে যাবে কখন? a প্লাস বি সর্বোচ্চ মান কত? দেখো a প্লাস বি এর মানটাই তো এইটা, সর্বোচ্চ মান চেয়েছে, তাহলে সর্বোচ্চ থেকে চুজ করো। এখানে দেখো 12 13 11 16-এর মধ্যে বড় সব থেকে 16, 16 যদি এখানটায় বসাই, এখানটা যদি 16 বসাই, 16 + 8 24, 24কে 3 দিয়ে ভাগ করে যাচ্ছে, তার মানে এটাই তো আমাদের a প্লাস বি এর মান হয়ে গেল। হ্যাঁ, আরো কম হতে পারে, কমের গুলো হতে পারে, সেটা আমরা দেখবো না, তার কারণ তোমাকে সর্বোচ্চ মান চেয়েছে। সর্বোচ্চ মান চেয়েছে বলেই আমি সর্বোচ্চটা চুজ করলাম। a প্লাস বি মানে 16, আর 8 এমনিতেই ছিল, 24কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে a প্লাস বি যদি 16 হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো, 10 নাম্বার। এ একটি কাজ 57 দিনে সম্পন্ন করতে পারে, বি এর চেয়ে 80% কম দক্ষ, সি বি এর চেয়ে 50% বেশি দক্ষ, বি এবং সি একসাথে 54 দিন কাজ করে, এ বাকি কাজটা সম্পন্ন করবে কত দিনে? তো চলো, এ বি সি তিনজন খেলোয়াড় আছে, তারা খেলতে শুরু করছে। কিভাবে খেলছে না, বি এর চেয়ে 80% কম দক্ষ, সি বি এর চেয়ে তাহলে এ দিয়ে স্টার্ট করো, বি এর চেয়ে 80% কম, এ কে যদি 100 নিই তাহলে বি এর চেয়ে 80% কম দক্ষ, তার মানে কত হবে 20, রাইট। এবার সি বি এর চেয়ে 50% দক্ষ, সি বি এর চেয়ে 50% বেশি দক্ষ, তার মানে 150%, ঠিক আছে। তাহলে দুটো শূন্যকে পার্সেন্টকে দিয়ে দিলাম, 15 দুগুণে 30, তার মানে 30। এবার দেখো একটু কাটাকাটি আমরা করতেই পারি, আর যদি রেশিও বার করি তাহলে এ
একদিনে 10 ইউনিট, বি 2 ইউনিট, সি 3 ইউনিট কাজ করে। এগুলো এদের কর্মদক্ষতা পেয়ে গেলাম, কর্মক্ষমতা পেয়ে গেলাম। এ একটি কাজ 57 দিনে সম্পূর্ণ করতে পারে, মানে এ 57 দিনে যে কাজটা করে সেটা টোটাল পরিমাণ। এ একদিনে তো 10 ইউনিট করে, তাহলে 57 দিনে কত ইউনিট করবে? 57 দোষে 570 ইউনিট, এটাই টোটাল কাজের পরিমাণ। বি আর সি একসাথে 54 দিন কাজ করে, তাহলে এটা যদি টোটাল কাজের পরিমাণ হয়, বি আর সি একদিনে কত ইউনিট কাজ করে? 5 ইউনিট। তারা 54 দিন কাজ করে, তাহলে 54 দিন, একদিনে 5 ইউনিট, তাহলে 54 দিনে কত হবে? 5 4 20, 2 5 5 25, 2 27, 270 ইউনিট কাজ করে দিয়েছে। তার টোটাল ছিল 570, হয়ে গেছে 270, আর কত আছে? না 300 ইউনিট। এই 300 ইউনিটকে কে করতে বলছে? না এ একা বাকি কাজটা সম্পূর্ণ করে। এ একদিনে 10 ইউনিট কাজ করে, তাহলে এ এসে বলছে স্যার আমি একদিনে 10টাই রসগোল্লা বানাবো, তাহলে 3টে রসগোল্লা বানাতে আমার সময় লাগবে 30 দিন, তার মানে 30 দিনে এ বাকি কাজটা সম্পন্ন করবে। অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। মজা লাগছে? চলো, মজা লাগছে যখন কন্টিনিউ করো ক্লাসটাকে। একটি লম্ববৃত্তাকার শঙ্কু, একটি লম্ববৃত্তাকার সিলিন্ডার মতলব তো জানো, চৌ, উচ্চতার অনুপাত 2:9 এবং তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত 7:2। যদি সিলিন্ডারের আয়তন 972 সেমি কিউব হয়, তাহলে শঙ্কুর আয়তন কত? দেখো, এটা হচ্ছে আয়তন শঙ্কু, শঙ্কু মানে কোণ, সি দিয়ে দিলাম, রাইট। আর এটা আয়তন সিলিন্ডার, আচ্ছা এটাকে কোণ লিখে দিলাম, রাইট। আর এটা সিলিন্ডার, কোণ মানে শঙ্কু আর সিলিন্ডার মানে চোঙ। এটার আমরা সূত্র কি জানি? কোণের, শঙ্কুর সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার। দেখো দুটোর অনুপাত দেওয়া আছে, এটা হচ্ছে তোমার উচ্চতার, এটা ব্যাসার্ধের, তার মানে r1 স্কোয়ার h1 করলাম। আর সিলিন্ডারের আয়তন হচ্ছে সিলিন্ডারের 1/3 নয়, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই এর r2 নিলাম, r2 স্কোয়ার h2, রাইট। এবার দেখো কার আয়তনটা দিয়ে দিচ্ছে? সিলিন্ডারের, তার মানে এইটার বদলে, আচ্ছা থাক, এখন থাক, ঠিক আছে, ঠিক আছে, এইটা আমি বার করব, এটা বার করবো, আমি ভি লিখলাম। এটা তোমার দিয়ে দিচ্ছে কত? 972। আমরা ভিটা বার করব, কার? না শঙ্কুর, অর্থাৎ কোণের আয়তনটা বার করব। পায়ে পায়ে কাটিয়ে দিলাম, তাহলে 1/3 পড়ে থাকলো। এবার দেখো r1 বাই r2 স্কোয়ার, তাদের ভূমির ব্যাসার্ধ r1 আর r2, r1 বাই r2 তার স্কোয়ার, মানে 7 স্কোয়ার 49, 2 স্কোয়ার 4, h1 বাই h2, তার মানে 2/9, তাহলে 2/9। চলো কাটাকাটি খেলা শুরু করে দাও, কাটাকুটি খেলবো আমরা। 9 1 9, 8 9 72, 3 4 12, 9 12 108। এই 9টা গিয়ে ওখানে গুণ করে দেবো, তার মানে ভি সমান হয়ে যাবে তোমার 9 গুণ 2 গুণ 49। হ্যাঁ, এক তুমি গুণ করতে পারো, আর 9 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে একবার দেখে নিতে পারো। 8 একে 9 9 18 যাচ্ছে, 8 8 16 5 21 যাচ্ছে না, 8 8 16 9 25 যাচ্ছে না, 8 8 16 2 18 যাচ্ছে। তাহলে ঠিক আছে, এবার 2 দিয়ে দেখো, 2 দিয়ে একে ভাগ যাচ্ছে না, তার মানে এটা ঘোচাং ফু করে দাও, এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা গুণ করে নিতে পারো, 9 2 18, 8 9 72, 2 আসছে, একমাত্র 2 লাস্ট অপশন আসছে, বিভিন্নভাবে চেক করতে পারো, এটা 882 হবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো 12 নম্বর প্রবলেম দেখো। খাঁটি ঘি প্রতি কেজির দাম 120 টাকা, 60 টাকা কেজির উদ্ভিজ্জ তেলের সাথে ভেজাল মিশিয়ে একজন দোকানদার মিশ্রণটি প্রতি কেজি 98 টাকা দরে বিক্রি করে, যার ফলে 40% লাভ হয়। সে দুটিকে কত অনুপাতে মেশায়? এটা আমরা অ্যালিগেশন দিয়ে করব। দেখো অ্যালিগেশন কিভাবে করছি, দেখো 60 টাকা কেজি দরের খাঁটি ঘি প্রতি কেজির দাম 120 টাকা, আর 60 টাকা কেজি দরের উদ্ভিজ্জ তেলের সাথে মেশাচ্ছি। আচ্ছা বলো তো এইগুলো কি? এগুলো তো কেনা মূল্য দিয়ে এটাকে মিশিয়ে তৈরি করছি। সেই কেনা মূল্যটা কত? 98 টাকা দরে বিক্রি করছি, এটা বিক্রয় মূল্য দিয়েছে, তার মানে এখানে আমি 98 লিখতে পারবো না। তাহলে কিভাবে লিখবো? না এই যে এর কেনা মূল্যটা বার করে নেবো। দেখো বিক্রয় মূল্য থেকে কেনা মূল্য কিভাবে যাব? বিক্রি করে 40% লাভ হয়েছে, বিক্রয় মূল্য থেকে কেনা মূল্য যেতে গেলে উপরে 100
আর 40% লাভ হয়েছে মানে 140। এটা কাটিয়ে দাও, 2 5 আর 2 7, 7 1 7, 4 7 28, 5 14 70, তার মানে 70 টাকা কেনা মূল্য ছিল, রাইট? তার মানে এইটা হয়ে যাবে 70। অ্যালিগেশন কি করতে হয় না, এইটা থেকে দেখো মাঝেরটা সবসময় বড় হবে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 120 থেকে 70 বিয়োগ করলে হয় 50, আর 70 থেকে 60 বিয়োগ করলে হয় 10। যখন অনুপাত করব শূন্যটা কাটিয়ে নেব, তাহলে 1:5 হয়ে যাবে তোমার মিশ্রণের অনুপাত। অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক হ্যাঁ না? চলো 13 নম্বর প্রবলেম। আশা করি মজা লাগছে। মজা লাগছে যদি এখনো যারা লাইক করোনি তারা লাইক করে দাও ফটাফট। 65 30%, 50-এর 35% অপেক্ষা কত বেশি? দেখো 65-র 30%, 30% মতলব 30/100, এটা আমাকে বার করতে হবে। দিয়ে বলছে 50-এর 35% অপেক্ষা কত বেশি? 35% মানে 35-এর 100। তারপর দুটো ক্যালকুলেশন করে বিয়োগ করবো, তাহলেই গল্প শেষ। যখন বিয়োগ করবো তাহলে এইটা কাটিয়ে নেবো। 5 13 65, 5 2 10, উপরে দেখো 3 13 39 আর 2, ঠিক? তার মানে 40 20 19.5 হচ্ছে, তাই না? ব্যাস, এটা তো পেয়ে গেলাম। এটা একটু দেখে নি, 50 2 100, 17.5 হচ্ছে, তাই না? 35-কে 2 দিয়ে ভাগ করলে হয় 17.5। কত বেশি? ডিফারেন্স কত? 2। ব্যাস, এটাই তো অ্যান্সার তোমার, অপশন 2। কারণ কত অপেক্ষা কত বেশি না, এর থেকে 2 বেশি। হয়ে গেল, গল্প শেষ। চলো 14 নাম্বার প্রবলেম দেখো। খুব মজার অঙ্ক এটা, দেখো অনেক সুন্দর সুন্দর অঙ্ক পাবে আজকে। এতদিন আমরা যে ধরনের অঙ্কগুলো করেছি তার থেকেও অনেক ভালো ভালো অঙ্ক হবে। অর্থাৎ লাস্ট পর্যন্ত দেখো, এগুলোই পরবর্তী পরীক্ষা আসতে পারে, কে আসবে না কে গ্যারান্টি দিয়ে বলতে পারে, কারণ এটা 2026-এরই প্রশ্ন সলভ করছি, সেকশন কন্ট্রোলার 2026। একজন ডিলার এক্স এবং ওয়াই দুটি জিনিস প্রতিটি 500 টাকায় কিনে, মানে এক্সও 500 টাকায় কিনে, ওয়াইও 500 টাকায় কিনে, রাইট? সে প্রতিটি জিনিস একই দামে চিহ্নিত করে, মানে মার্ক প্রাইসটা সবাইকার সেম। 31% এবং 25%-এর পরপর দুটি ছাড় দিয়ে এক্স বিক্রি করে এবং তবুও 328 টাকা লাভ হয়। যদি সে 61%-এর একক ছাড়ে ওয়াই বিক্রি করে, তাহলে ওয়াইয়ের উপর লাভের শতাংশ কত? মজার অঙ্ক না? দেখো 500 টাকায় জিনিসটা কিনেছে, রাইট? 500 টাকায় দিয়ে তার উপরে দেখো আমাকে প্রথমটার মার্ক প্রাইস বার করতে হবে। মার্ক প্রাইস, আচ্ছা জিনিসটা বেচেছে কত টাকায় বলো দেখি? 500 টাকা। এক্স এর কথা ভাবো, এখন শুধু এক্স এর কথা ভাবো, ওয়াই এর এখন ছেড়ে দাও, এখান থেকে এটা বাদ থাক এখন, ঠিক আছে? এক্স জিনিসটা 500 টাকায় কিনেছে, দুবার ছাড় দিচ্ছে, বিক্রি করার সময় 328 টাকা লাভ করেছে, মানে এটা কেনা দাম, যখন বিক্রি করছে 328 টাকা লাভে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য কত হবে? কেনা দাম প্লাস লাভ মূল্য, তাহলে 500 328 মানে 828। এটা হচ্ছে এক্স এর বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা কিভাবে পাই না, মার্ক প্রাইসের উপর ছাড় দিলে পাই। দুবার ছাড় মেরেছি, 31% 25%, তাহলে এটা বিক্রয় মূল্য। তাহলে একটু পিছিয়ে গেলে আমার মার্ক প্রাইসটা পেয়ে যাবো। পিছিয়ে গেলে আমরা কি করি, উপরে রাখি 100। প্রথমবারে 31% ছেড়েছে, 31 মানে 69, তাহলে 69% আমাকে দিতে হয়েছে, আমি পিছোচ্ছি মানে নিচে লাগছি। তারপরে বারে 25% ছেড়েছে, আবার পিছিয়েছি তো না, তার মানে উপরে 100, নিচে হবে 75। এইটা হয়ে যাবে মার্ক প্রাইস কার? এক্স এর। তো হয়ে যাক একটু কাটাকাটি। দেখো 25 4 100, 25 3 75, এটা কাটাকাটি যাবে না? যাবে যাবে, দেখো 9, আচ্ছা 6 7 8 9 হচ্ছে না, 3 9 2 9 2 না যাচ্ছে না। তো দেখো না 69, 69-কে 69, এদিকে 3 এদিকে 13, 69 দুগুণে 138 হয়ে গেল, ব্যাস কেটে গেল, রাইট? 3 4 12, তাহলে 4 4 16, 1600 টাকা হচ্ছে আমার মার্ক প্রাইস কার? না এক্স এর। মজাটা দেখো, প্রতিটি জিনিস একই দামে চিহ্নিত করে, মানে এক্স এর যেটা চিহ্নিত মূল্য 1600 টাকা, সেটাই ওয়াই এর চিহ্নিত মূল্য, তার মানে ওয়াই এরও চিহ্নিত মূল্য হয়ে গেল আমার 1600 টাকা। সে 61%-এর একক ছাড়ে বিক্রি করে, তাহলে 61% ছাড়ে বিক্রি করেছে, মানে আমাকে কত টাকা দিতে হবে? মানে আমি ওয়াই কিনতে গেছি, 1600 টাকা দাম লেখা আছে, 61% ছাড় বললো আমাকে, তাহলে কত দিতে হবে আমাকে? 61 মানে 39% দিতে হবে। তার মানে এর 39% দিতে গেলে আমাকে সেই 39/100 করতে হবে, কেননা এটা মার্ক প্রাইস, এটা বিক্রয় মূল্য, তার মানে সোজা সোজা যাচ্ছে।
ব্যাস কেটে নিয়ে নেবো ভোচাং ফু। এবার 16 সঙ্গে 9 গুণ করে দাও, তাহলে 9 6 54, 144, 4 14, 3 16 48 আর 14 হচ্ছে 52, তাহলে 62, তাই না? 6 9 54 4 5 9 18 9 27 5 32 3 3 1 3 6, রাইট? তাহলে এইটা হলো ওয়াইয়ের বিক্রয় মূল্য। ওয়াইয়ের কেনা মূল্য কত ছিল? 500 টাকা। তাহলে ওয়াইয়ের কেনা মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য 624, তোমাকে লাভের শতাংশ চেয়েছে, কত লাভ হয়েছে? 124। কার উপরে? না 500 টাকার উপরে। আর পার্সেন্টেজ যখন বার করবো 100 দিয়ে গুণ, ব্যাস খেলা শেষ, খেলা শেষ। তোমরা দুটো শূন্য আমরা কাটিয়ে নেবো, 5 দিয়ে ভাগ, ভাগ তো করাই আছে। প্রথমে 5 দুগুণে 10, তো চলো সবগুলো 2 আছে থাক। 24, 5 4 20, 24, ব্যাস আরো যাবে 40, 5 8 40, মানে 24.8% লাভের শতাংশ। মজা লাগছে না? দেখো এগুলো কিন্তু এই একই অঙ্ক, প্রফিট লসের একটু 19-20 অঙ্ক, কিন্তু এবারে তো প্রথম সলভ করছে না, এইভাবেই তোমাকে মজা নিতে হবে প্রতিটা ক্লাসে। চলো 15 নাম্বার, মিডিয়ান সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখো আমরা যখন মিডিয়ান বার করি 2 রকম ডাটা দিয়ে থাকে, গ্রুপড আর আনগ্রুপড। গ্রুপ বলতে এরকম, এটা রেঞ্জ আকার দেওয়া থাকবে, ঠিক আছে? 1 থেকে 2 থেকে, মানে রেঞ্জ, তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা বুঝতে পারবে। আর আনগ্রুপ মানে সংখ্যা, কতগুলো সংখ্যা দিয়ে দেবে, দিয়ে বলবে মিডিয়ান বার করো। এখানে কোনোটাই দেওয়া নেই, না রেঞ্জ না গ্রুপ আকারে আছে, তাহলে কি করব? কিন্তু যাই থাকুক আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা কি? না 1, ঠিক আছে? 1 1 1 3 4 5 4 9 9 6 15 15 2 25, পরেরটার সঙ্গে গুণ, 25 আর 13 হচ্ছে 38, 38 আর 9 47, ঠিক আছে? 47 আর 5 52, 52 3 হচ্ছে 55, 55 2 57, 57 2 59, 59 একে 60। এইটাকে আমরা বলি এন, টোটাল ফ্রিকোয়েন্সি। বা তুমি 1 3 5 6 10 13 9 5 3 2 2 1 যোগ করলেও তোমার 60ই আসবে, ঠিক আছে? এবারে মিডিয়ান বার করতে গেলে যে এনটা পেলাম তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। এন কত পেলাম? 60, তাকে যদি 2 দিয়ে ভাগ করি হয় 30, রাইট? বেশ, এবারে 30 যদি পাই তাহলে মিডিয়ান নাম্বার, এখানে যেহেতু রেঞ্জ দেওয়া নেই, তাহলে মিডিয়ান নাম্বার বা মিডিয়ান কি করে পাবো আমরা? এই 30 নাম্বার টার্ম, 30তম টার্ম প্লাস 31তম টার্ম বাই 2। এবার 30টা কোথায় পাচ্ছি দেখো, 30 30 30 আমার এইখানটায় পড়ছে না? 25-এর পর 38, মানে এই 38-এর ঘরে 30 পড়ছে, ঠিক আছে? 31, 30তম টার্ম 38 ঘরেই পড়ছে, 31তম টার্ম 38 ঘরেই পড়ছে, তাই না? তার মানে এই টার্মের ফ্রিকোয়েন্সি কত? 6, তার মানে 6 প্লাস 6 বাই 2, মানে তোমার 6 হয়ে গেল, গল্প শেষ। তার মানে আমাদের অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে না? চলো এরপর আমরা যাব 16 নম্বর প্রবলেম। একটি সমান্তর প্রগতির প্রথম পদ 42, শেষ পদ 60 এবং মোট 14টি পদ থাকে। এই 14টি পদের যোগফল কত? দেখো একটা সূত্র শিখিয়ে দিই। ফার্স্ট টার্ম, ঠিক আছে? ফার্স্ট টার্ম, প্রথম পদ, ঠিক আছে? প্রথম পদকে আমরা এ দিয়ে ডিনোট করলাম। লাস্ট টার্ম মানে শেষতম পদ, সেটাকে আমি এল দিয়ে ডিনোট করলাম, রাইট? টোটাল টার্ম, পদ সংখ্যা যেটা টোটাল টার্ম, সেটাকে আমি এন দিয়ে দিলাম। তাহলে এনতম পদের যোগফল, এন সংখ্যক পদের যোগফল সূত্র হচ্ছে n/2। যারা জানো তারা তো ইজিলি করতে পারছো, আর যারা জানো না তারা লিখে দাও। n/2 গুণ ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, কিছুই না। এন মানে কত? 14টি পদ, তাহলে 14/2। ফার্স্ট টার্মও বলে দিয়েছে কত? 42, লাস্ট টার্ম কত বলে দিয়েছে? 60, খেলা শেষ। এবার 2 7 14 আর 102, তাহলে কত হবে? 714 হয়ে যাচ্ছে না তোমার অ্যান্সার? তাহলে এন সংখ্যক অর্থাৎ 14 সংখ্যক পদের যদি ফার্স্ট টার্ম 42 আর শেষতম পদ 60 হয়, তাহলে তাদের যোগফল হয়ে যাচ্ছে 714, গল্প শেষ। চলো 17 নম্বর প্রবলেম দেখো। আবার দেখো মোড বার করা আমরা ভরকে করিয়েছি। মোড বার করা একটা দারুণ ফর্মুলা আছে, কি না মোড, ঠিক আছে? মোড সমান হচ্ছে এল প্লাস, ওকে,
এফ জিরো মাইনাস এফ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2f0 মাইনাস এফ মাইনাস ওয়ান মাইনাস এফ মাইনাস এফ প্লাস ওয়ান গুণ এইচ ডি, যেভাবে খুশি লিখতে পারো। স্যার এগুলো কি? এল এফ জিরো আমরা পড়িয়ে দিয়েছি, একটু প্লেলিস্টে গিয়ে দেখো, মেইন মিডিয়াল মোড চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে করানো আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এল খোঁজার আগে তোমাকে দেখতে হবে এই যে লোকের সংখ্যা, এটা তো এফ, এটা এফটার মধ্যে কোনটা সব থেকে বেশি ডাটা আছে। দেখো পেয়ে গেছি, বেশি ডাটা 15, এইটাকে আমরা বলবো মোডাল ক্লাস। এটাকে বলবো মোডাল ক্লাস। এবার দেখবে মজাটা, এইটা যেমনি পেয়ে গেলে এইটা, এই যে 1400, এইটা হবে তোমার এল, এটা হবে তোমার f0 মানে 0, তাহলে আগেরটা হবে তোমার, পিছিয়ে যাচ্ছি, m মাইনাস ওয়ান, এইটা হয়ে যাবে তোমার f প্লাস ওয়ান, আর এই যে গ্যাপটা, এই গ্যাপটা হবে h। তো ফেলে দাও সূত্র আমাদের কি হবে, চলো, মোড সমান এল কত না 1400 প্লাস f0 কত 15 মাইনাস এম মাইনাস ওয়ান কত 8, 2f0 মানে 2 গুণ 15 30, মাইনাস এম মাইনাস ওয়ান মানে 8, মাইনাস এফ প্লাস ওয়ান মানে 7 গুণ এইচ বা ডি কত 200। খেলা শেষ। এবারে ক্যালকুলেশন করতে যখন দেখবে 1400 প্লাস হবে, বোঝা যাচ্ছে না, এখানে দুটো কাছাকাছি আছে না, ওটা 1400 প্লাস করে নি। হ্যাঁ 1400, ব্যাস। এটা কত হচ্ছে বলো দেখি, এইটার বদলে আমি 7 লিখছি, আর এইটার বদলে আমি দেখো 8 7 15, 30 থেকে 15 বিয়োগ করলে হয় 15, তাই না? এটার বদলে আমি 15 লিখে দিলাম, একটু কাটারি করতেই পারবো। তাহলে 5 3 15, 5 4 20, তার মানে 4 7 28, 280-কে আমরা 3 দিয়ে ভাগ করব, ঠিক? 3 8 24, ঠিক আছে, 3 8 24, 4 3 9 27, 3 9 7 93, 93 দশমিক সামথিং, 1493। পূর্ণ সংখ্যা যদি আনতে হয় 1493, এটা হবে 93 দশমিক সামথিং, সেটা তো যোগ হয়ে যাবে, তাহলে 1493 দশমিক সামথিং, সেটা এটাতেই আছে এবং পূর্ণ সংখ্যায় চেয়েছে, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে গেলো আমার রাইট অ্যান্সার। তার মানে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, মোড বার করার, এইটাকে বলছে গ্রুপ ডাটা। এই যে রেঞ্জ আকারে দেওয়া আছে 1000 থেকে 1200, 1200 থেকে 1400, আর আনগ্রুপ ডাটাও কিন্তু আজকের শিফটে পেয়ে যাবে। দেখো মজার ক্লাস আছে, অঙ্ক আছে। একটা স্বাস্থ্য ক্লাবে 55% সদস্য মহিলা, 45% সদস্য পুরুষ। আচ্ছা, এদের গড়ের অঙ্ক সিম্পল বুঝতে পারছো, 55% মহিলা আর 45% আমাদের পুরুষ। আমরা একটু রেশিও দিয়ে বার করনি, 11:9 হয়ে গেল না? তাহলে মহিলা 11, পুরুষ 9। যদি পুরুষদের গড় বয়স 50 হয়, তাহলে পুরুষদের গড় বয়স 50 আর মহিলাদের গড় বয়স হচ্ছে 40, তাহলে সকল সদস্যের গড় বয়স কত? তাহলে তুমি কি করতে পারো, 11 গুণ 40 প্লাস 9 গুণ 50 ডিভাইডেড বাই 20, এটাও হতে পারে তাড়াতাড়ি। কিংবা 40 প্লাস, 40-এর থেকে বেশি, 25-এর থেকে কম হবে, 40 প্লাস কত বেশি, 10 কজনের, 9 জনের, 90 বাই 11 9 20, 9 2 মানে 4.5, 40-এর সঙ্গে 4.5 যোগ করে দাও, মানে 44.5 হয়ে যাবে তোমার অ্যান্সার। এই যে 9 2 মানে 4.5, তো 40 প্লাস 4.5 হয়ে গিয়ে গল্প শেষ। চলো 19 নাম্বার প্রবলেম দেখো। নিম্নলিখিত সারণীতে বিভিন্ন বছরে বিভিন্ন জিনিসপত্রের দাম প্রতি 100 কেজিতে দেখানো হয়েছে, মানে প্রতি 100 কেজিতে দাম দেখানো হয়েছে। এই সারণীর উপর ভিত্তি করে প্রদত্ত প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি আছে, 1990 থেকে 2010 সাল পর্যন্ত ডালের গড় দাম কত প্রতি কেজিতে? ডাল মতলব পালসেস, এইটা হচ্ছে ডাল, ঠিক আছে? গড় দাম কত, কত সাল আছে, 1 2 3 4 5টা সাল, এই 5টায় যোগ করতে হবে, যোগ করে 5 দিয়ে ভাগ। দেখো যোগ যদি করি, যোগ করো 4, দেখো দুটো শূন্য নয়, একটা শূন্য পাচ্ছি, ঠিক আছে? তারপর 0 0 5 পেয়ে গেলাম, রাইট? তারপর হচ্ছে তোমার 4 6 4 10 6 16 23 3, হাতে রইল 2,
2 6 2 8 4 12 3 15 17 2 19 19। এটা প্রতি 100 কেজিতে দাম দেওয়া আছে, মানে প্রতি 100 কেজিতে এইটা, তাহলে 10 কেজিতে কত দিয়ে 6 দিয়ে ভাগ। ঠিক, এবার 10 কেজি যখন বার করবো মানে একটা শূন্য কাটিয়ে দিলাম, তাহলে 10 কেজি তো হয়ে গেল, এবার 6 দিয়ে ভাগ। ক্লিয়ার? 6 দিয়ে যদি ভাগ হয়, একটু আরেকবার দেখে নাও, ঠিক আছে? 5 একটা শূন্য সবাইকার আছে 5, তারপর হচ্ছে 4 6 4 10 6 16 7 23 23 3 2 6 দিয়ে 8 4 12 3 15 2 17 2 19। ঠিক আছে, তাহলে 1 2 3 5টা, সরি 5টা, ওই জন্য আমার টেনশন পড়ে গেলাম যে 5 কি করে আসছে। তাহলে প্রথমে 100 দিয়ে ভাড়ি দিলাম, তার মানে 100 দিয়ে কাটিয়ে দিলাম, মানে একটা শূন্য কাটিয়ে দিলাম, তাহলে প্রতি 10 কেজিতে তোমাকে যে 10 কেজিতে গড়, তাহলে 10 কেজিতে প্রতি 10 কেজিতে দামটা পেয়ে গেলাম 1935। এবারে গড় দাম 5টার সাল আছে, তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে 5 3 15, ঠিক 387, মানে এগুলো ভুল হয়ে, মানে এগুলো তোমার হবে না। 5 3 15 43, 5 8 40, 327, 8 40, আর তোমার 5 7 35, 327 হয়ে যাবে আমাদের। ঠিক আছে, কিছু না, একটু খেয়াল করতে হবে, প্রতি 100 কেজি দাম দেওয়া আছে আর 10 কেজিতে গড় বার করতে হবে। তাহলে প্রতি 100 কেজিতে 10 কেজি বার করতে দিলাম একটা শূন্য, তাহলে প্রতি 10 কেজিতে টোটাল দামটা পেয়ে গেলাম। এবার গড় দাম 5টা সালের, ওই জন্য 5 দিয়ে ভাগ। ক্লিয়ার? চলো 20 নাম্বার প্রবলেম দেখো। দুটি ট্যাপ যথাক্রমে 3 ঘন্টা এবং 48 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে। তৃতীয় ট্যাপ 48 ঘন্টায় ভরা ট্যাঙ্কটি খালি করতে পারে। ট্যাপগুলি একসাথে খোলা থাকলে খালি ট্যাঙ্কের 2/3 পূর্ণ করতে কত সময় লাগবে? চলো, দুটো ট্যাঙ্কের নাম দিলাম, একটা এ, দুটি ট্যাপের নাম দিলাম এ, সে 3 ঘন্টায় পূর্ণ করে, আর বি ট্যাপটা কি করছে 48 ঘন্টায় পূর্ণ করে। সেখানে আরেকটা ট্যাপ সি 48 ঘন্টায় খালি করে দিচ্ছে, রাইট? এবারে বলো লসাগু কত হবে? 48 লসাগু, তার মানে এইটাই হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবারে এফ ট্যাপটা দিয়ে 1 ঘন্টায় কত ইউনিট জল ভরবে? 348। বি ট্যাপ দিয়ে 1 ঘন্টায় কত ইউনিট জল ভরবে? 1, 48 1 48। সি ট্যাপ দিয়ে -1, একটা বার করে দিচ্ছি, রাইট? এবারে বলছে যে ট্যাপগুলি একসাথে খোলা থাকলো, যদি একসাথে খোলা থাকে 1 ঘন্টায়, এ 16টা লাড্ডু বানাচ্ছে, বি একটা, সি একটা ভেঙে দিচ্ছে, তাহলে একটা গড়লো, একটা ভেঙে দিল, কেটে গেল, তাহলে 1 ঘন্টায় 16 খান লাড্ডু আমার ভরা থাকলো, অর্থাৎ 16 ইউনিট জল ট্যাঙ্কে থাকলো। তোমাকে ট্যাঙ্কের পুরো পুরো ট্যাঙ্কটা বার করতে বলেনি, 2/3 পূর্ণ করতে বলেছে, তাহলে 48-এর 2/3। তাহলে দেখো 3 16 48, 16 দুগুণে 32, এই 32 ইউনিট জল 16 দিয়ে ভরতে কত ঘন্টা সময় লাগবে? 16 দুগুণে 32, 2 ঘন্টা সময় লাগবে। তার মানে অপশন ডি হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, এগুলো আমাদের চেনা জানা ফরম্যাটের অঙ্ক, অতএব চাপ নেওয়ার কোনো কারণ নেই। চলো ছবিটা দেখো, ছবিটা দেখার পর আসলে অঙ্কটা করার চেষ্টা করো। কিচ্ছু না, অঙ্কগুলো আমরা আগেও দেখেছি যে এরকম যখন অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডাটাটা শুধু দেখলেই হয়ে যায় মন দিয়ে। তো আমি একটু লিখে দিচ্ছি ডাটাটা, যদি তোমার বুঝতে অসুবিধা হয়। এটা হচ্ছে 25%, রাইট? হ্যাঁ, আর এটা হচ্ছে 30%, 30%, ওকে, আর এটা হচ্ছে আমাদের 45%। ঠিক আছে, এবার দেখো নিশ্চয়ই তুমি পারবে, ওটা হয়তো আবছা লাগতে পারে। বলছে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 3850, মোট ছাত্র সংখ্যা হচ্ছে 3850। প্রাথমিক বিভাগ, মাধ্যমিক বিভাগ এবং উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীর অনুপাত 5:4:2। তাহলে বৃত্তিপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, বৃত্তিপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষার্থীদের, তাহলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শতকরা হাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মোট সংখ্যা হচ্ছে 3850। তো তার মধ্যখানে ভাগ কত আছে, কার চেয়েছে? মাধ্যমিক শিক্ষার্থী, মাধ্যমিক শিক্ষার্থী মাঝেরটা, মানে 4 ভাগ, তাহলে এর 5 4 9 11, 4 ভাগ, মানে এর 4/11 ভাগ হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থী। এবারে পার্সেন্টেজটা বৃত্তির, আমার চাই বৃত্তির, এই যে বৃত্তিপ্রাপ্ত পার্সেন্টেজ তোমার দেওয়া আছে। দেখো মাধ্যমিক মানে গেরুয়া কালারটা, মানে এইটা 45%, তাহলে এর 45% হয়ে যাচ্ছে তোমার বৃত্তিপ্রাপ্ত। তো কি করব? প্রথমে একটা শূন্য আমরা বলে দিয়ে দেবো, 5 9 45, 5 2 10, 2 2 4, ঠিক আছে, 11 3 33, 5 11 55। দেখো 5 10 50, 9 10 90, তার মানে এইটা বাদ চলে গেল। ঠিক আছে,
35-এর সঙ্গে আমরা 18 গুণ করে দেবো বা 9 দিয়ে ভাগ করতে পারো। এইটা 6 3 9, 7 6 13, এইটা যাচ্ছে না, তার মানে এইটা হলো তোমার অ্যান্সার। 5 18 90, 9 3 18 54, 9 63। ব্যাস, খেলা শেষ। তাহলে একটু মন দিয়ে পড়লে কিন্তু অঙ্কগুলো কিছু থাকে না। চলো, 7 অঙ্কের সংখ্যা একটু আগে এরকম করলাম। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাগুলোর ডিজিটগুলোকে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে যোগ করে পুরো টোটালটা 3 দিয়ে ভাগ হবে। কারণ 9 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ওটাকে আর বইবো না, 3 চলে যাচ্ছে। 8 8 16, 1 থাকছে। 8 8 16, 3 5 15, 1 থাকছে। তার মানে a প্লাস বি প্লাস 1 কখন 3 দিয়ে ভাগ হবে? এ আর বি, এ প্লাস বি সর্বোচ্চ মান চায়, তো সর্বোচ্চ মানে এটা। তো তুমি এক কাজ করো, 18 থেকে চুজ করো, কারণ সর্বোচ্চ এটাই। 18 যদি চুজ করি, এই জায়গাটা যদি আমি 18 লিখি, তাহলে 18 প্লাস 1, এটা যদি কত হয়? 18 প্লাস 1 19। এইটা 3 দিয়ে ভাগ হলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। 19 তো 3 দিয়ে ভাগ করছে না, তার মানে এটা হলো না। 18-এর পর কে আছে? 17। 17কে বসাও, 17 প্লাস 1 18, 18কে 3 দিয়ে ভাগ করছে, তার মানে অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক না? এইভাবে আমরা অঙ্কটাকে করে নিতে পারবো। চলো 23 নাম্বার প্রবলেম দেখো। যদি একজন ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করেন, তাহলে তিনি 7 মিনিটের জন্য একটা ট্রেন মিস করেন। তবে যদি তিনি 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করেন, তাহলে তিনি ট্রেন আসার 5 মিনিট আগে স্টেশনে পৌঁছান। স্টেশনে পৌঁছানোর জন্য তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন? এই তো গল্প। তো চলো এটা কিভাবে সলভ করছি দেখো। দেখো, আলটিমেট ট্রেন, আমি ধরলাম এটা ট্রেন। ট্রেন ধরা নিয়ে ব্যাপার, কখন মিস করছে আর কখন হচ্ছে, এটা গল্প। প্রথমবারে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তখন কি হচ্ছে? 7 মিনিটের জন্য ট্রেন মিস করতে, তার মানে কি 7 মিনিট সে পিছনে ছিল, 7 মিনিট দেরি করে ফেলেছে, মাইনাস দিয়ে রাখলাম। তারপরে বারে বেগটা করেছে কি একটু বাড়িয়ে 30 কিলোমিটার পার ঘন্টা যখন করেছে, তখন 5 মিনিট আগে পৌঁছে গেছে, তাহলে 5 মিনিট আগে পৌঁছে গেলাম। ওকে, এইটা আমাদের বেগ, এটা একটু অনুপাত বার করবো আমরা। তাহলে দেখো 6 দুগুণে 12, 5 6 30, এটা হচ্ছে বেগের অনুপাত, বেগ। আচ্ছা, এবারে একটা তুমি কথা বলো, যে বেগ যদি একটা নির্দিষ্ট দূরত্ব, আমার বাড়ি থেকে ট্রেন ধরার দূরত্ব যত কিলোমিটার হবে, একটা নির্দিষ্ট, এটা চেঞ্জ হবে না। প্রথমে আমি একটু বেগ কমে যাচ্ছি, তাহলে সময় বেশি লাগবে। তারপর যদি বেগটা বাড়ায়, তাহলে সময় কম লাগবে। তারপরে কি বেগের সঙ্গে সময়টা ব্যস্তানুপাতিতে পরিবর্তিত হয়। সময় বেশি লাগলে, মানে বেগ কম হলে সময় বেশি লাগবে, বেগ বাড়ালে সময় কম লাগবে। তার মানে টাইমের রেশিওটা কি করব? বেগের উল্টো পাল্টা, মানে এখানে 5 লিখবো, এখানে 2 লিখবো। দেখো, যখন কম বেগে যাচ্ছে তখন বেশি সময় নিচ্ছে, যখন বেশি বেগে যাচ্ছে তখন কম সময় নিচ্ছে। ডিফারেন্সটা কত? 3। আমাদের যেটা ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স দেখো 7 মিনিট পিছনে আর 5 মিনিট আগে। ডিফারেন্স কত? 7 থেকে 5, 7 5 12, 12 মিনিট। 12 মিনিট হচ্ছে আমাদের ডিফারেন্স। আমাদের যেটা 3, সেটাই কোশ্চেনে, আমরা কোশ্চেন থেকে 12 মিনিট পেলাম। তাহলে 1 মানে কত? 4 মিনিট। তোমাকে বলেছে কি যে তিনি কত দূরত্ব অতিক্রম করেছে স্টেশনে পৌঁছানোর জন্য। আমরা কি জানি? দূরত্ব সমান বেগ গুণ সময়। বেগ গুণ সময়। বেগ কত? বেগ তো প্রথমটাই ধরি, দেখো প্রথমটা ধরলে এটা বেগ নেব, বেগ তো এটাই বলেছিল, আর টাইম নেবো এটা। আর যদি দ্বিতীয়টা ধরি, তাহলে এটা বেগ নেবো আর টাইম নেবো এটা। আমরা প্রথমটাই ধরি, তাহলে বেগ গুণ সময়। দেখো 1 যদি 4 মিনিট হয়, তাহলে 5 মানে কত? 4 দিয়ে ভাগ করতে হবে, মানে গুণ করতে হবে, 5 4 20 মিনিট। ঠিক আছে, তাহলে বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, এদিকে 20 মিনিট, তার মানে 60 দিয়ে ভাগ করে আমরা এটাকে ঘন্টায় বানিয়ে দিলাম। তাহলে 20 3 60 আর 3 4 12, তার মানে তোমার 4 কিলোমিটার হয়ে গেল অ্যান্সার, রাইট? এটা হচ্ছে তোমার গল্প। ব্যাস, তাহলে সে 4 কিলোমিটার পথ গেছে, বা ট্রেন ধরার জন্য বাড়ি থেকে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ক্লিয়ার? চলো 24 নাম্বার প্রবলেম দেখো। দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের গুণফল 31,104, এই ধরনের সংখ্যার জোড়া কতগুলি সম্ভব? দেখো, দুটি সংখ্যার যদি গসাগু হয়, সংখ্যাগুলো কি লিখতে পারি? 12x একটা আর 12y একটা। এক্স আর ওয়াই কিন্তু একে অপরের মৌলিক, সহমৌলিক। যেটা তুমি দেখো না, দুটো সংখ্যার যদি 6 হয় গসাগু, তাহলে আমি 6 দুগুণে 12, 3 ছক 18 নিতে পারি, সংখ্যাগুলো 12 আর 18। দেখো 2 আর 3, এই যে 6 দুগুণে 12, 6 3 18, 2 3 প্রাইম না? 6 মানে দুটো সংখ্যার সঙ্গে, এমন দুটো সংখ্যার সঙ্গে 6 গোসাগুটা গুণ করবো, সেই দুটো সংখ্যা প্রাইম হতে পারে।
সেটা তো আমি তো জানি না কে, 2-3 জন উদাহরণ দিলাম, সেখানে XY নিলাম। তাহলে সংখ্যাগুলোর গুণফল হচ্ছে 31,104। তাহলে সংখ্যাগুলোর গুণফল বলেছে, তো গুণফল 31,104। তাহলে এক কাজ করো, 12 দিয়ে প্রথমে কাটো। 12 দুগুণে 24, 24 7, 24 7 31, 7 71, 6 12 72, মানে 5 12 60, 11 110, 9 12 108, 2 12 দুগুণে 24। আরেকটা 12 কেটে দেবো, হয়ে যাবে। দেখো 12 দুগুণে 24, এটা কেটে দিলাম, 12 দুগুণে 24, 12কে 12, 6 12 72। তার মানে দেখো XY সমান 216। এটা প্রাইম, এটাও প্রাইম। তাহলে 216কে কটা ভাগে ভাঙা যাবে, এমন দুটো সংখ্যার প্রাইম সংখ্যা খুঁজো যাদের গুণফল 216 হয়। 1 নিতে পারি আমি, 1 গুণ 216। আর কত নিতে পারি, 6 36, 3 6 18, এদিকে তোমার 6 36, তো 36, 12 18 না, 12 18 তোমার 7 যদি হয়, 7ও হচ্ছে না, 27 দিয়ে হবে, 8 7 8 56, হ্যাঁ 27 আর 8 এটা হতে পারে, 27 আর 8 7 8 56, 205 21। আর হওয়ার সম্ভব নয়। তুমি 216কে ভেঙে নাও, ভেঙে নিয়ে জোড়া লাগাও, মানে এটাই হতে পারে, ওটাই হতে পারে। বাকি সব যাই নাও না কেন প্রাইম হয়েছে, কারণ এখানে 3 3 9, আর এদিকে মানে 3টে 6 এর গুণফল 216, তাই তো? তুমি ম্যানেজ করে এটা বাদ দিয়ে যাই নাও না কেন প্রাইম চলে আসছে, মানে প্রাইম আর থাকবে না। তোমার দুটো এরকম পেয়ার পেতে পারি, ঠিক আছে, যাদের সংখ্যাগুলোর গোসাগু হবে 12 আর তাদের গুণফল হবে 31,104। ব্যাস, ঠিক আছে। এবার এই সংখ্যা গুণ করলে, মানে গোসাগু যদি বার করি, এটা এক্স আর ওয়াই, তো তাহলে গোসাগু 12, মানে এর সঙ্গে 12 গুণ করবো, এর সঙ্গে 12 গুণ করবো, দিয়ে গুণ করো, দেখো এটা এর সঙ্গে 12 গুণ করো, এর সঙ্গে 12 গুণ করো, গুণ করলে এটা আসবে, ঠিক আছে। চলো 25 নাম্বার প্রবলেম দেখো। মোডটি খুঁজুন। একটু আগে মোড বার করলাম, তো চলো হয়ে যাক শুরু। দেখো সব থেকে বড় ডাটাকে 24, এটাকে আমরা নেব F0, এটাকে নেব F-1, এটাকে নেব F+1, এটাকে নেব L, আর এই গ্যাপটা নেব H। ব্যাস, তাহলে মোডের সূত্র আমরা জানি, মোড সমান L প্লাস, মানে 250 প্লাস F0 মানে 24 মাইনাস M-1 মানে 15 ডিভাইডেড বাই 2F0, 24 গুণে 48, মাইনাস 15 F0 আর M-1 মাইনাস, দেখো সূত্রটা একটু আগে লিখে দিয়েছি, আর ডিফারেন্স কত 50। মনে পড়ছে না সূত্রটা, একটু আগেই তো করলাম, চলো আরেকবার লিখে দিচ্ছি। মোড সমান হচ্ছে L প্লাস F0 মাইনাস M-1 ডিভাইডেড বাই 2F0 মাইনাস M-1 মাইনাস F+1 গুণ H বা D, যা খুশি লিখতে পারো। বেশ, তাহলে 15 এখানটায় দেখো আমাদের হয়ে যাচ্ছে, আমি এগুলো কেটে কেটে লিখে দিই, হ্যাঁ 15 9 24, 9 লিখে দিলাম। আর এটা দেখো 30, 15 15 30, 12 হয়ে গেল, রাইট। তো আমরা কাটাকাটি করতেই পারি, চলো কাটাকাটি করি একটু। 3 3 9, 3 4 12, 2 2 4, 25 2 50। তার মানে এখানে দেখো 75/2, ঠিক আছে, 250 প্লাস 75/2, 37.5, 37 2 74 আর 1 75, 287। ব্যাস, খেলা হয়ে গেছে মেরে সাথ। তাহলে আরেকবার দেখো কি, মোডটি খুঁজুন। তাহলে মোড 24, 250, তাহলে 24 মাইনাস 15, 24 দুগুণে 48, মাইনাস 15 আর 50, সবই ঠিক আছে। তারপর 15 9 24 30, এই তো এটা 12 জায়গায় 18 হবে, দেখতে পাচ্ছি ছোট ছোট ভুল। তাহলে চলো আরেকবার ঠিক করে কেটে নিই। এটা হয়ে গেলো আমাদের, চলো লাল কালিতে লিখি যেটা লিখেছিলাম, 18 30 18, ঠিক আছে। তাহলে একবারে 9, এই তিনটা আবার হাওয়া করে দেবো, ঠিক আছে। এই তিনটা হাওয়া করে, 9 দুগুণে 18 আর 2 25 50, মানে 250 প্লাস 25, 275, ঠিক আছে, 275। ব্যাস, 275, ঠিক আছে, রাইট। চলো 26 নাম্বার প্রবলেম দেখো। একটি ইটের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 3 সেমি, 15 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 20 মিটার এবং উচ্চতা 4 মিটার,
একটি প্রাচীর তৈরি করতে কতগুলি ইট ব্যবহার করবে। দেখো যে প্রাচীরটা তৈরি করছি তার আয়তনকে যে ইট দিয়ে তৈরি করে তার আয়তন দিয়ে ভাগ করবো, তাহলে তো সংখ্যাটা পেয়ে যাবো। তার মানে n সমান, সংখ্যাটা সমান কোন প্রাচীরটা তৈরি করছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমরা জানি আয়তন, তাহলে 15 গুণ 20 গুণ 4, এটা হলো প্রাচীরটার আয়তন। কাকে দিয়ে ভরবো না ইটটা দিয়ে। ইটের আয়তন কত, 5 মিটার, দৈর্ঘ্য প্রস্থ 4 মিটার আর উচ্চতা 3 সেমি। সেমিকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যায়, খেয়াল রাখবে, তাহলে কিন্তু খেলা হয়ে যাবে। এরপর তুমি দেখো ইজিলি কাটতে পারবে, 5 4 20, 3 5 15। দেখো উপরে 20 আর নিচে আরো নিচে 100, তার মানে তুমি 20-র সঙ্গে 100 গুণ করতে হবে, তার মানে 2000টা ইট তোমার লাগবে। তার মানে অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 27 নম্বর প্রবলেম দেখা যাক। একটি কঠিন লম্ববৃত্তাকার সিলিন্ডার মানে চোঙ, ভূমির পরিধি 88 সেমি এবং এর উচ্চতা 153 সেমি। সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পায়ের ভিতরে 22-এর 7 মানে 22-এর ভিতরে 11 আছে। একবার আমরা চেক করে দেখব কোন সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। যদি একটাই সংখ্যা হয় তাহলে উত্তর, যদি একের অধিক চলে আসে 11 দিয়ে ভাগ, তাহলে তোমাকে কষতে হবে। তো দেখো 9 4 13 3 16, 5 4 9, 16 থেকে 9 বিয়োগ করলে যে সংখ্যাটা আসছে সেটা 11 দিয়ে যাবে না। 9 1 10, 7 5 12, 12 থেকে 10 বিয়োগ করলে 2 হয়, 2 কি 11 দিয়ে যাচ্ছে না। 9 7 16 4 20, 9 3 12, 20 থেকে 12 বিয়োগ করলে 8 হয়, 8 কে যাচ্ছে না। 9 দিয়ে 11 19, 4 4 8, 19 থেকে 8 বিয়োগ করলে 11, তার মানে এইটা তোমার অ্যান্সার হয়ে গেল, কিচ্ছু করার নেই তোমার। এবার যেহেতু আমরা লার্নিং পিরিয়ডে আছি, তাহলে আমাদেরকে একটু শিখে নিতে হবে। আমরা 8টা জানি না, উচ্চতা দিয়ে দিয়েছি। 8টা কোথা থেকে পাবো? ভূমির পরিধি, ভূমি হয় সার্কেল, আর সার্কেলের পরিধি যেহেতু জানি আমরা 2 পাই আর, তাহলে 2 পাই 8টা আমরা বার করবো, সমান সমানই তুমি 88 পেয়ে গেলে। এবার হলো 22 দুগুণে 44, দুগুণে 88, তাহলে আর তুমি পেয়ে গেলে 7 দুগুণে 14, রাইট? এবারে পাই মানে 22-এর 7, আর স্কোয়ার মানে 14 গুণ 14, আর এইচ মানে তোমার বলে দিচ্ছে 153, রাইট? আমরা দেখতে পাচ্ছি একটা 7 কাটিয়ে দেবো, 7 দুগুণে 14। দেখো 3 1 4 8, ইউনিট ডিজিটগুলো সবাইকার আলাদা, তার মানে 3 4 12, 2 2 দুগুণে 4, দুগুণে 8, 8 কোথায় আছে? এখানে আছে, তার মানে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। বা এতটা তুমি ধরো প্রথমে অপশন চেক করতে ভুলে গেছো, তুমি এখানে এসেও কিন্তু আমরা 11-র মাল্টিপল দেখতে পারি, 2-এর মাল্টিপল দেখতে পারি। প্রথমে এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে দেবো, এটা হবে। তারপর তুমি 3-এর মাল্টিপল দেখতে পারো, 9 9 3 7 4 11, এটা বাদ দিয়ে দেবো, 3-এর মাল্টিপল এটা একমাত্র হবে। এরকম ভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে চেক করব, ক্যালকুলেশন বাদ দিও, রাইট? চলো 28 নাম্বার প্রবলেম। এই সরলীকৃত মানটা যদি জানতে হয় আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তার মানে x টু দি পাওয়ার m মাইনাস n। বেস যদি সমান হয় এবং ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। দেখো বেস সমান 6 আছে 5, তার মানে একটা 98 হবে। বেস সমান 18 18, উপরে 14 নিচে 13, মানে একটা 18 হবে। বেস সমান উপরে 15 নিচে 13, 15 মাইনাস 13 করলে 2, আর 2-এর মাথায় 2 মানে 4। এবং তুমি দেখো ইউনিট ডিজিট সবগুলোই আলাদা আলাদা, আমরাও চেক করে নিই। 4 তে 32, 2 আর 2 16, 6 আছে আমার এখানে, 7056 হয়ে যাবে তোমার গুণন ফল, তাই না? হয়ে গেল, গল্প শেষ। যেমনই অঙ্ক পড়ুক আমাদের কিছু স্ট্র্যাটেজি শিখে নিতে হবে। এ এবং বি এর আয় 4:3 অনুপাত, এগুলো তোমাদের চেনা জানা অঙ্ক, নতুন কিছু নেই। নতুন 2-একটা অঙ্ক আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো এবং মজা করে দেখিয়ে দেবো। ইনকাম মানে আয় কি আছে? 4:3, রাইট? ফাঁকা ফাঁকা লিখে ক্যালকুলেশন করতে হবে। ব্যয় এক্সপেন্ডিচার, ওকে, 2:1 2:1। এবারে বলছি যদি এ সঞ্চয় সেভিংস, সঞ্চয়, এটা সেভিংস, এ সেভিংস কত না 5,000 টাকা, 5,000 টাকা। বি এর সেভিংস কত না 6,000 টাকা, 6,000 টাকা। এর ব্যয় বি এর ব্যয়কে কত ছাড়িয়ে যাবে, এটাই তো গল্প। এক কাজ করো, এটা গুণ করলে কত হয়? 4 1 4, এটা গুণ করলে কত হয়? 6, তাহলে 4 1 4, 3 2 6, 6 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে কত হয়? 2, রাইট? 6 থেকে
4 বিয়োগ করলাম 2। এদিকে দেখো 6 দুগুণে 12, 5 একে 5, 12,000 5,000, 12,000 5,000, তার মানে বিয়োগ করলে হয় 7,000। তাহলে 2 মানে 7,000, তাহলে 1 মানে কত? 2 দিয়ে ভাগ 3,500। খেলা এখানে শেষ আপাতত। তাহলে 1-এর দাম আমি পেয়ে গেলাম 3,500 টাকা, রাইট? বেশ, 1-এর দাম আমি পেয়ে গেলাম 3,500 টাকা। ওকে, চলো, তোমাকে বলেছে এর ব্যয় বিয়ের ব্যয়কে কত ছাড়িয়ে যাবে। তাহলে ইনকাম থেকে যদি সেভিংসটা বাদ দিতে পারি তাহলে ব্যয়টা পেয়ে যাবো। তাহলে 1 যদি 3,500 হয় তাহলে ইনকাম 4 কত হবে? এর ইনকাম 4 3 12, 4 5 20, 14,000 হয়ে যাচ্ছে। 14,000, রাইট? 4 3 5 14,000 হচ্ছে না? 4 0 0 4 0 0 2, 4 3 12 2 14, 14,000 এর ইনকাম। 1 যদি 3,500 হয়, 3 কত হবে? 3 3 9 আর 3 5 15, 1,500, 10,500। ওকে, এটা বিয়ের ইনকাম হয়ে গেল। তাহলে এর ইনকাম 14,000, খরচ 5,000, তাহলে আমাদের ব্যয় কত? না, ব্যয় হচ্ছে তোমার ব্যয় 14,000 থেকে 5,000 দিলে 9,000 হয়। ইনকাম 10,500, খরচ 6,000, ব্যয় কত? না, 10,500 থেকে 6,000 বিয়োগ করে দেবো, 4,500। এবারে এর ব্যয় 9,000, বিয়ের ব্যয় 4,500, কত বেশি? না, ডিফারেন্স আমার 4,500, 4,500 টাকা বেশি। অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক কিনা? চলো 30 নম্বর প্রবলেম দেখো। কবিতা, রাকেশ এবং শালিনী একটা ব্যবসায় 5:8:15 অনুপাতে বিনিয়োগ করেছিলেন, রাইট? তারা যথাক্রমে 8 মাস, 9 মাস, 7 মাস, 4 মাস তাদের মূলধন তাদের বিনিয়োগ করেছেন। তাহলে লাভের অনুপাত কত? চলো, ব্যবসায় বিনিয়োগ করেছে কত? 5:8:15। এটা হচ্ছে বিনিয়োগের টাকাটা। যখনই আমি এর সঙ্গে টাইমটা গুণ করে দেবো না, তখনই তাদের মূলধনের অনুপাত হয়ে যাবে। কবিতা 8 মাসের জন্য, রাকেশ 7 মাসের জন্য, শালিনী 4 মাসের জন্য, ব্যাস, এটাই তাদের মূলধনের অনুপাত। এবার তুমি নিজেই খেলতে পারবে। কিভাবে খেলবো? 4 দুগুণে 8 দুগুণে 8। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি 5 দুগুণে 10 ইস্টু 7 দুগুণে 14 ইস্টু 15। এইটাই হয়ে গেল তাদের মূলধনের অনুপাত। 10:14:15 আছে না? অপশন এ তে তোমার উত্তর মজুদ আছে, ঠিক না? চলো দেখো, অংশীদারি কারবারের কিন্তু আমাদের ভালো ভিডিও আপলোড করা আছে, সবই চ্যাপ্টার ওয়াইজ আপলোড করা আছে, একটু মন দিয়ে দেখো, এগুলো কিচ্ছু না। আবার একটা প্রবাবিলিটির অঙ্ক আমরা পেলাম, সম্ভাবনা। দেখো, গল্প পড়ো, গল্প কিচ্ছু নেই, সম্ভাবনা মানে প্রবাবিলিটি মানে যে বিরাট জটিল তোমার একটুকুনো মনে হবে না। যদি মনে হয় তখন আমাকে বলবে। কি? বাক্স এ, একটা বাক্স নাম দিলাম, দিয়ে দিয়েছে এ। এতে 5টি লাল বল আছে আর 4টি সাদা বল আছে। ওকে, বেশ। আর একটা বাক্স আছে বি। ওকে, বাক্স বি, সেখানে কি বলছে? 3টে লাল বল আছে আর 6টা সাদা মার্বেল আছে, ওই বল বা মার্বেল যাই হোক। প্রতিটি বাক্স থেকে একটি মার্বেল টানা হয়, এখান থেকে টানা হলো, এখান থেকে টানা হলো। তাহলে উভয় বাক্সে একই রঙের হওয়ার সম্ভাবনা কত? গল্প বুঝো। তোমাকে চোখটা মুছে দিয়ে এই বাক্সে হাতটা কুড়িয়ে দিয়েছে। তুমি কটা বল ঠেকবে? তোমার হাতে কটা বল লাগবে? 5 4 9টা বল লাগবে। বোঝা গেল কিনা? তার মানে তোমার হাতে 9টা বল ঠেকলো। তোমাকে তুলছে একই রঙ, আমি আগে বলছি লাল বল তুলবো, তার চোখ মুছে আমি গেলাম, ধরো হোয়াইট বলটা এখন স্কিপ করে দাও, তাহলে কটা লাল বল পাচ্ছ? 5টা লাল বল। বা তুমি ধরো তুমি দেখতে পাচ্ছ, চোখ মুছে গেল, তুমি দেখতে পাচ্ছ, বাক্সে হাতটা ঢোকালে, কটা বল ঠেকবে? 9টা বল। তাহলে 9টা বলের মধ্যে তোমাকে লাল বল তুলতে হবে। কতটা লাল বল দেখতে পাচ্ছ? 5টা। কটা অপশন পাবে? 5টার একটা, তারপরে 5টা, 5C1। এটা লাল বল তুললাম। আমাকে সেই বি থেকেও তো লাল বল তুলতে হবে, দুটো সেম সেম বলছি। তাহলে এখানেও তাই, টোটাল 9টা বল আছে, 3টে লাল বল তুলতে হবে, 3টের মধ্যে একটা, তারপরে 3টে অপশন পাবে তুমি। এটা হতে পারে, সাদাও তো হতে পারে। লাল যেমন পেতে হতে পারো, এটা একটা কেস, সাদাও তো একটা কেস। বেশ, আবার যখন সাদা তুলতে যাবে তখন তো সেই 9টা বলই তুমি টাচ করবে, তার মধ্যে 4টা সাদা আছে, তারপরে 4টার একটা, 4টা তুমি অপশন পাবে। আবার এখানেও তাই, তুমি হাত ঢুকালে 9টা বলই ঠেকছে হাতে, তোমার 6টা সাদা, তাহলে তুমি 6টা অপশন পাবে, 6টার মধ্যে একটা তুলতে হবে, মানে 6টা। ব্যাস, হয় এটা না হয় এটা, অথবা তো বলতে পারবো না, এই জন্য আমরা যোগ করে দেবো। এটাও হতে পারে, এটাও হতে পারে, সেটা হচ্ছে যোগ। এইটাই তোমাকে প্রবাবিলিটি।
তো কি এখানে 3 দিয়ে কাটিয়ে দেবো, আর এখানে 3 2 6। তাহলে দেখো নিচে 27, নিচে 27, উপরে 5 আর 8, 8 5 13/27 হয়ে গেল না গল্প? 13/27। বলো বুঝতে কি খুব অসুবিধা হলো? বাস অপশন বি হয়ে গেল তোমার অ্যান্সার। কিচ্ছু নাই, যদি এরকম ধীরে ধীরে প্রত্যেকটা অঙ্ক করো, সেকশন কন্ট্রোলের 4টা শিফটে পরীক্ষা দিত, আশা করি আরো 2-3টা তুমি প্রবাবিলিটির অঙ্ক পাবে পরের শিফটগুলোতে, আমি করিয়ে দেবো। ঠিক আছে, চলো। সেনাবাহিনী একটা বেস ক্যাম্পে লোকেদের থাকার জন্য একটি শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করেছিল, রাইট? তাঁবুটির উচ্চতা 42 মিটার এবং বেস ক্যাম্পের ক্ষেত্রফল, বেস ক্যাম্প মানে ভূমির ক্ষেত্রফলটা, বেস 200 বর্গমিটার। যদি প্রতিটি ব্যক্তির শ্বাস প্রশ্বাসের জন্য 70 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, তাহলে সেই তাঁবুতে কতজন লোক থাকতে পারে? তার মানে কি, তাঁবুর আয়তনটা বার করছি, মানে টোটাল কত ঘনমিটার বাতাস আছে বের করে নিচ্ছি। একজনের জন্য যদি 70 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 70 দিয়ে ভাগ করলে পুরো আয়তনটাকে টোটাল লোক সংখ্যাটা পেয়ে যাবো। এই তো গল্প। তাঁবু শঙ্কু, যেহেতু তাঁবু তাঁবু বলছে শঙ্কুর আকৃতি, শঙ্কুর আকৃতির আমাদের শঙ্কু, অর্থাৎ শঙ্কুর আকৃতি মানে শঙ্কুর, শঙ্কুর ক্ষেত্রফল হচ্ছে, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই পাই আর স্কোয়ারটাকে আমরা বলি ব্যাসার্ধ। ক্ষেত্রফল কার? ভূমির ক্ষেত্রফল। ভূমি তো সার্কেল, সার্কেল বেস ক্যাম্প সার্কেল, তার ক্ষেত্রফল। আরে বাবা, শঙ্কু শঙ্কু এরকম দেখতে, ঠিক আছে, এরকম দেখতে। এইটাই বলে দিয়েছে তোমার পাই আর স্কোয়ার, আর এইটাই মানে তোমার 200 বর্গমিটার। আর এইচ বলে দিয়েছে কত? এইচটা তোমার বলে দিয়েছে কত 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 42 মিটার। তাহলে পাই আর স্কোয়ারের জায়গায় আমরা লিখবো 200, আর এইচ এর জায়গায় লিখবো 42। এইটা টোটাল আয়তন, টোটাল এত ঘনমিটার বাতাস আছে। একজনের জন্য 70 ঘনমিটার বাতাস লাগবে। তাহলে কতজন টোটাল, কত টোটাল পেয়ে যাবো? তাহলে 70 দিয়ে ভাগ করলে যে ফলটা আসবে সেটাই তো তোমার অ্যান্সার। তো একটা শূন্য কাটো, 6 7 42, আর 3 2 6, তাহলে 20 2 40, 40 জন লোক আছে, 40 জন লোকের বাতাস আছে ওখানটায়, ব্যাস হয়ে গেল। আরে সেই ইট দিয়ে ইট তৈরি করা, একটা জিনিসকে ভেঙে আরেকটা জিনিস তৈরি করা, এইটাও সেই রকম। ঠিক আছে, ব্যাস অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। দুটি ধনাত্মক সংখ্যার যোগফল, ধরো সংখ্যা দুটি এক্স আর ওয়াই, ধনাত্মক সংখ্যার যোগফল যদি 32 হয়, তাদের গুণফল 112 হলে সংখ্যা দুটি কত? ঠিক, এবার তুমি এক কাজ করতে পারো, এটা আমরা ভাবতে পারি, সোচতে পারি যে 32কে এমন দুটো সংখ্যায় যদি ভাঙতে পারি, যোগফল 32 আর গুণফল 112, যদি পেয়ে যায় তাহলে হয়ে যেতে পারে। আর না হলে আমাদের কি চাই? ধনাত্মক পার্থক্য চাই, মানে এক্স মাইনাস ওয়াই চাই। এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার মানে আমরা জানি। আচ্ছা আগে দেখো না ভাবতে পারছি কিনা, তারপর না সূত্র দিয়ে করবো। যদি ভাবতে পারি তাহলে 28 4 32, 28 দেখো, এইটা যদি 28 আর 4 করি, 28 আর 4 করি, তাহলে 32 হচ্ছে, 4 তে 32, 28 4 গুণ করলে 112 হয়ে যাচ্ছে। ডিফারেন্সটা কত? না 24। হয়ে গেল তোমার অ্যান্সার, অপশন সি। আর তুমি যদি না ভাবতে পারো, বা এমনও অঙ্ক আছে যদি না ভাবা যায়, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 4xy। তো প্লাসের মান দিয়েছে কত? 32 স্কোয়ার, আর 4xy মানে 4 দুগুণে 8, 4 1 4, 4 1 4, 32 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 6 গুণে 12, 3 6 9, প্লাস 448। 1024 থেকে 448, 8 হলে ধরো 6 দিতে, হাতাকে 1, 4 একে 5 গুলো, আবার 7 দিতে 1, 4 কে 5, 576। এবারে যদি আমি বর্গমূল বার করে নিই, তাহলে 24 স্কোয়ার 576, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি ভাবতে পারি তাহলে ভালো, আর যদি ভাবতে না পারি তার জন্য সূত্র আছে তোমার, ঠিক আছে না? চলো 34 নাম্বার প্রবলেম দেখো। হিতেশ এবং জিতেশের বর্তমান বয়সের সমষ্টি, হিতেশ এবং জিতেশ বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 96 বছর। ভালো করে দেখো, কিচ্ছু নেই অঙ্কটাতে, 96 বছর। এখন থেকে 2 বছর পর, আফটার 2 ইয়ার্স, 2 বছর পর, ঠিক আছে, হিতেশের বয়স জিতেশের 3 গুণ, জিতেশের 3 গুণ, দেখো জিতেশের 3 গুণ, ঠিক আছে, এখন থেকে 2 বছর পর, রাইট? তাহলে দেখে এখন থেকে 2 বছর পর, আচ্ছা এখন যদি আমি বার করি, এখন 2 বছর পর এই জায়গায় দাঁড়িয়ে আসি, টোটাল কত? টোটাল হচ্ছে 4। মানে বর্তমান থেকে 2 বছর আগিয়ে গেলে, ভবিষ্যতে 2 বছর আগিয়ে গেলে দুজনকার টোটাল হচ্ছে 4। তাহলে এখান থেকেও 2 বছর আগিয়ে দাও, এর 2 বছর, এর 2 বছর, তাহলে 4 বছর লাইফ দিয়ে বয়ে যাবে, কত হবে? 100। আমাদের যেটা 4 সেটাই হলো গিয়ে 100। তাহলে 1 মানে কত?
25, রাইট? 1 মানে 25। হিতেশের বর্তমান বয়স কত? তাহলে 1 যদি 25 হয় 3 কত হবে? এটা তো হিতেশ, এটা জিতেশ। বর্তমান চাইনি এখন, আমি এখন পিছিয়ে আছি, ভবিষ্যতে আছি। 1 যদি 25 হয় তাহলে 3 কত হবে? 75, 75 বয়স। এবারে তোমাকে বলছে যে বর্তমান বয়স হিতেশের, বর্তমান কি 2 বছর আগে আছে, তুমি পিছিয়ে যাবো। তা 2 বছর যদি পিছিয়ে যায় তাহলে কত হয়? 73। তাহলে তোমার হিতেশ মানে হিতেশ প্রথমেরটা 73 হয়ে গেল, গল্প শেষ, অপশন সি। আর যদি জিতেশ বলতো 25 থেকে 2 পিছিয়ে 23, 23 তো নেইও, হয়তো তুমি ভুল করে বের করে দাও, কোনো অপশন পাচ্ছ না, ঠিক? চলো 35 নাম্বার প্রবলেম দেখো। দুটি ত্রিভুজের একই ভূমি 24 সেমি, তাদের উচ্চতার অনুপাত 5:7 এবং তাদের ক্ষেত্রফলের যোগফল 1728 বর্গ সেমি। বৃহত্তম ত্রিভুজের উচ্চতা কত? তুমি এক কাজ করতে পারো, এটাকে 5x আর 7x করে উচ্চতা আলাদা করে নাও। তাহলে ভূমি আর উচ্চতা, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ গুণ ভূমি তো একই গুণ উচ্চতা। এটার যোগফলটাই তোমার সমান সমান বলে দিয়েছে 1728, রাইট? দেখো 2 12 2 12, 12 আর এক্সট্রা কমন, দেখো 2 12 2 12, তাহলে 12 কমন আর 5x আর 7x, 12x 12x, এটাই সমান সমান তোমার 1728। এবারে x এর মানটা বার করতে গেলে প্রথমে 12 দিয়ে কাটো, 12 কে 12, 5 4 12 48, 4 12 48, আর একটা 12 কেটে যাবে 12, তার মানে x সমান সমান তুমি 12 পেয়ে গেলে, ঠিক আছে? এবার কি চেয়েছে? বৃহত্তর ত্রিভুজের উচ্চতাও, বৃহত্তর মানে 7, ওটাই তো উচ্চতা, সেটাই বড়, 7x, মানে এখানে তুমি 12 গুণ করে দাও, 7 12 84 হয়ে যাবে তোমার অ্যান্সার, 84। এবার তুমি এক কাজ করতে পারো যে স্যার এত কেন করব, তো 7 দিয়ে যেটা ভাগ যাবে সেটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, 7 দিয়ে ভাগ দেবে, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না, এটাই যাচ্ছে, তাহলে এটাকে তুমি প্রথমেই ঘোচাংফু করে দিতে পারো। সেটা তোমার চোখ সেটার উপর নির্ভর করছে। যদি তোমার প্রথমেই মনে থাকে যে একবার অপশন চুজ করতেই পারি, যদি দেখি যে একটাতেই অপশন পাচ্ছি তাহলে হয়ে গেল, গল্প শেষ, খেলা শেষ। আর না হলে ক্যালকুলেশন। ওকে, 36। 8টি সংখ্যার গড় 59, প্রতিটি সংখ্যা 4 দ্বারা বৃদ্ধি করলে নতুন গড় কত হবে? একটা জিনিস ভেবে দেখো, যে এইসবের অঙ্কের ক্ষেত্রে একটা কতগুলো সংখ্যার গড় যদি দেওয়া থাকে, সংখ্যাগুলোর সাথে যোগ গুণ ভাগ বিয়োগ যাই করো না কেন, গড়টার সঙ্গে সে একই কাজই করবে। তাহলে সংখ্যাগুলোকে যদি 4 যদি বৃদ্ধি করে, গড়ও 4 বৃদ্ধি করে দেবে। তাহলে আগে গড় ছিল কত তোমার? 59, এখন হয়ে যাবে 63, 59 4 63, ব্যাস, ঠিক আছে? চলো নেক্সট 37 নম্বর প্রবলেম দেখো। একটি সমান্তর প্রকৃতির প্রথম পদ, একটু আগে সূত্রটা বললাম, সূত্রটা কি? n সংখ্যক পদের যোগফল যদি হয় পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস লাস্ট পদ, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। n এখনো বলে দিচ্ছে দেখো 10টি পদের যোগফল, তার মানে 10/2। ফার্স্ট টার্ম কত বলে দিয়েছে? 42, আর লাস্ট টার্ম কত বলে দিয়েছে? 55, রাইট? ব্যাস, তাহলে তুমি এক কাজ করো, 2 5 10, এমনিতেই 5 পেয়ে যাচ্ছি, 5 2 7, 5 4 9, 5 দিয়ে ভাগ দেখো কেবলমাত্র একটাই যাচ্ছে, হয়ে যাবে না তোমার 485 অ্যান্সার? সেটা তুমি যদি আগেই বুঝতে পারো যে 10/2 দিয়ে গুণ হবে, তাহলে 5 5 দিয়ে, তাহলে এত তোমার খেলা খেলতেই হবে না, আসলে খেলা আগেই খেলা হয়ে যাবে, তাই না? এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাকে চোখ সেট করে নিতে হবে, ঠিক আছে? চলো 38 নম্বর প্রবলেম। এইটাকে বলছি আমরা আনগ্রুপ ডাটা। গ্রুপ ডাটার মোড বার করার সূত্র দেখে দিলাম, কি ছিল? ভুলে গেছো? মোড সমান L প্লাস F0 মাইনাস M মাইনাস 1 ডিভাইডেড বাই 2F0 মাইনাস M মাইনাস 1 মাইনাস F প্লাস 1 গুণ H বা D। সেটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, এটা তো আনগ্রুপ ডাটা। এটার কিভাবে করবে না, এই অপশনটার মধ্যে যেটা সব থেকে বেশিবার এখানে খুঁজে হবে সেটাই তোমার মোড। দেখো প্রথমে আছে 13, 13 কতবার আছে? একবার। 13 আছে একবার, পাশে লিখে রাখলাম। 16 কতবার আছে? 16 আছে দেখো 3 বার, ঠিক আছে? 16 3 বার। 20 কতবার আছে? 20ও একবার আছে। 18 কতবার আছে? 18 দুবার। তাহলে সব থেকে বেশি কে আছে? 16, তার মানে 16টা হয়ে যাবে তোমার মোড। এই যে ডাটাগুলো দেওয়া আছে 16 হয়ে যাবে ডাটার মোড। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একটু প্র্যাকটিস করে। আর মিন মিডিয়ার মোডের ভালো ক্লাস করা আছে, তোমরা দেখতে পারো। লাইন গ্রাফটি অধ্যয়ন করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। প্রদত্ত লাইন গ্রাফটি বছরের প্রথম 6 মাসে একটি দোকানে বিক্রি হওয়া মোবাইল ফোনের সংখ্যা দেখায়। টোটাল মোবাইল সংখ্যা বিক্রি হচ্ছে ফেব্রুয়ারি মাসে 150টা। ফেব্রুয়ারি মাসটা আলাদা করে বলে দিয়েছি, কেননা দেখো ফেব্রুয়ারি মাসটা মাঝ বরাবর আছে,
ঠিক আছে, দেখবে খেলাটা। মানে এই ডাটাটা হচ্ছে তোমার 120, যদি না দেখতে পাও আমি লিখে দিচ্ছি। এই ডাটাটা আলাদা করে বলে দিচ্ছে তোমাকে 150, এই ডাটাটা বলে দিচ্ছে 100 মার্চ মাসে, এপ্রিল মাসে 180, আর মে মাসে হচ্ছে না জুন মাসে, মেও আছে, মে আছে 160, আর জুন মাসে হচ্ছে 200। এতগুলি মোবাইল বিক্রি হয়েছে। তোমাকে বলছে গড় মাসিক ফোন বিক্রির সংখ্যা নির্ণয় করো, মানে এই তিনটায় যোগ করে 1 2 3 4 5 6 যোগ করে 6 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ। তো আমরা যখন করতে যাব অঙ্কটা, দেখো 0 0 0 0 0 0 0, 6 দিয়ে ভাগ, 6 0 0 হওয়ার কথা, ঠিক আছে? আর তো নেই, 4 চোখ 24, 6 দিন 12, 6 দিন 12 নেই। আবার চেক করো না পরের ডিজিটটা 6 8 6 14, 5 19, 2 21। আর সমস্যা আছে কি? তার মানে এটাই তোমার অ্যান্সার হয়ে গেলো। আরেকবার দেখে নিতে পারো, 2 2 দিয়ে 4, 1 5, 1 6 7 8 9, ঠিক? এবার দেখো 6 15 90 আর 0 আসে, খেলা শেষ হয়ে গেছে। তার মানে আমি ভুল করেছি, দেখো 0 0 0 0 0 0 0 6 8 6 14, 5 19, 20 21, 2 3 4 5 6 7 2 9, ঠিকই আছে। তো 6 15 90, তার মানে এটা পূর্ণ সংখ্যা দিয়ে আসতে বলছে, মানে খেলা শেষ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ওকে, তার মানে দশমিক আসবে, তার মানে এভাবে খেলা যাবে না। এভাবে যদি করে দিয়ে আসো খেলা হয়ে যাবে। আমাদের করে দিতে হবে একটুকু। 6 15 90, 6 1 6, ঠিক আছে, সামথিং 4 6 6 36, 5-এর থেকে বেশি মানে আমরা এটা 52 নিয়ে নেবো। এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। এইটা ঘচাং ফু। এইখানটা তোমাকে দেখতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ করুন। তার মানে কখনোই অপশন টেস্ট করবে না। এর আগেও আমি ক্লাসে বলেছি, যেহেতু আমি বারবার বলছি অপশন টেস্ট দেখবে, এটা দেখে কিন্তু উত্তর দিয়ে চলে এলে খেলা হয়ে যাবে। কখন তুমি এভাবে চেক করবে না, তাহলে তোমার মনে হবে আগেরগুলো তো খেলা হতে পারে না। যখন তোমার এই কথাটা লেখা থাকবে দশমিকে বা পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ করুন, তার মানে অপশন টেস্ট দিয়ে করবে না। ক্লিয়ার? চলো 40 নম্বর প্রবলেম দেখা যাক। 1 সেমি, 6 সেমি এবং 8 সেমি বাহু বিশিষ্ট তিনটি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল এর 2/3 নির্ণয় করো। একটা ঘনকের গোলাচ্ছি মানে তার আয়তনকে গোলাচ্ছি, এরকম 3টে ঘনকের আয়তন গোলাচ্ছি। তাহলে বলো প্রথম ঘনকের আয়তন কত? 1 কিউব। আমরা জানি ঘনকের বাহু যদি a হয়, তাহলে ভলিউম হবে a কিউব, ঠিক আছে। টোটাল কার্ভড সারফেস এরিয়া মানে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a² হয়ে যাবে। এগুলো আমরা জানি। তাহলে ঘনকের আয়তন 1 সেমি, এটা 6 6 36, 216, 6 কিউব হলো 216, 8 কিউব 64, 512, তাই না? ব্যাস, টোটাল কত হচ্ছে? 9 2 729। এটা কি হলো? যে নতুন ঘনকটা তৈরি হলো তার আয়তন। নতুন ঘনক, নিউ কিউব, একদম গুলিয়ে ফেলবে না, নিউ কিউবের আয়তন ভলিউম, ঠিক আছে। তাহলে বাহু কত হবে? এর সাইড কত হয়ে যাবে? নতুন ঘনকটার সাইড। তাহলে এটার ঘনমূল সেটা দেখো আমরা 27 না, ঘনমূল বাহু হয়ে যাবে তোমার, হয়ে যাবে 27, না 27 খুব বেশি হয়ে যাচ্ছে। তার মানে 7 7 না 9 সরি দেখতে পাচ্ছ, ঘনমূল বার করছি আমি, স্কোয়ার করার চেষ্টা করছি। 9, তার 9 কিউব হলে 729। তার মানে এটা যদি ভলিউম হয়, তাহলে যখন বাহু বের করবো তাহলে ঘনমূল বের করবো। নতুন যে ঘনকটা পেলাম তার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 9। এবারে কি হচ্ছে? নতুন ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এটা তো 6 গুণ a² মানে 9² মানে 9 গুণ 9। পুরোটা চাইনি কিন্তু, খেয়াল রাখবে 2/3 অংশ, তার মানে 2/3। তাহলে 3 দুগুণে 6, দেখো 6 8 4 2 সবগুলো আলাদা। তাহলে 2 দুগুণে 4, 9 9 81, তাহলে 4 1 4, 4 একটাই আছে, হ্যাঁ 324 হয়ে যাবে তোমার অ্যান্সার। কিংবা 9 দিয়ে ভাগ দেখতে পারো, ঠিক আছে। 9 দিয়ে দেখো 8 4 12 18 যাচ্ছে, 8 4 12 18 যাচ্ছে, 4 2 7 3, 4 2 6 3 9 যাচ্ছে। তবে 9 দিয়ে ভাগ করলে তুমি পাবে না, ঠিক। তাহলে আমরা ফার্স্ট ডিজিট, ইউনিট ডিজিট চেক করতে পারি, কারণ 6 8 4 2, এভাবে কিন্তু অঙ্কটাকে আমরা সলভ করব। ক্লিয়ার? চলো 41 নম্বর প্রবলেম দেখো। যদি এক ব্যক্তি 4 টাকাতে 8টি রেজার কিনে 8 টাকাতে 5টাই রেজার বিক্রি করে, তাহলে লাভের শতাংশ কত? আমরা এটা কিভাবে সলভ করি? 4 টাকাতে 8টাই রেজার কিনেছে, 8 টাকাতে 5টাই রেজার বিক্রি করেছে।
তাহলে এবারে সিপি আর এসপি বার করব। সিপি বার করার নিয়মটা কি? 8 কোনাকুনি গুণ করব। এই কোনাকুনি নয়, মাথায় রাখবে, এই কোনাকুনি 5 4 20, আর এইটা হচ্ছে এসপি 8 8 64। তাহলে 20 টাকায় কিনে 64 টাকায় বিক্রি করেছি, কতখানি লাভ হয়েছে? 44। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 20, আর লাভের পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। 20 5 100, 5 4 20, 5 4 20 দিয়ে 22, 220%। 220% লাভ হয়েছে, দেখেছো? ইরেজারে বিক্রি করবো, পড়ে কি লাভ হবে? হ্যাঁ, চলো 42 দাগের অঙ্ক। যদি একটি ত্রিভুজের বাহুগুলি 12 সেমি, 35 সেমি এবং 37 সেমি হয়, তাহলে পরিবেশার্ধ কত? পরিবেশার্ধ, এটা পরিবেশার্ধও পড়তে পারে, অন্তঃব্যাসার্ধও পড়তে পারে। এক ঝলক যদি ত্রিভুজটা তাকিয়ে দেখো, এটা একটা ট্রিপলেট, 12 35 37, এটা একটা ট্রিপলেট। যদি না বুঝতে পারো, 12 স্কোয়ার 144, 35 স্কোয়ার যোগ করো, দেখো 37 স্কোয়ার হবে। আর এটা দেখে বোঝা যাচ্ছে যে 12 35 37 এটা ট্রিপলেট, ঠিক আছে? যদি দেখো এটা তো 3 স্কোয়ার, ধরো অড সংখ্যার ট্রিপলেট, দেখো এটা তো আমার ছোট, সবচেয়ে ছোটটা কি আছে? ইভেন। অড হলে কি করে বার করবে, ইভেন হলে কি করে বার করবে, এক ঝলক বলে দিচ্ছি। অড সংখ্যা ছোট যদি 3 নিই, তাহলে এ ট্রিপলেট কি করে বার করবে? এ স্কোয়ার নিবে 9, 3 স্কোয়ার 9, তার থেকে 1 বিয়োগ করবে, কত হলো? 8, তো 8 হলো। একে 2 দিয়ে ভাগ করতে 4, আর তারপরটা 5। এটা হলে অড বার করা স্টাইল। আর ইভেন, ধরো ইভেন আছে 12, রাইট? 12 যদি হয়, একে হাফ করো, প্রথমে হাফ করলাম 6, রাইট? তাহলে প্রথমে আগে কি করবো? যদি জোড় হয়, দেখো বিজোড় হলে আগে স্কোয়ার করে 1 বিয়োগ করে হাফ, বিজোড় হলে স্কোয়ার করে 1 বিয়োগ করে 8, হাফ, আর তারপরেরটা। আর জোড়ের ক্ষেত্রে প্রথমে হাফ করে দাও, 6 দিয়ে স্কোয়ার করো 1 বিয়োগ, স্কোয়ার করো 1 যোগ, দেখো 12 6 36 1 - 1 35, আর 37। দেখো জোড়ের ক্ষেত্রে এই দুটো অড আসবে, আর তাদের মধ্যে গ্যাপ 2। আর বিজোড়ের ক্ষেত্রে জোড় বিজোড় পরপর থাকবে। এটা একটা সম্ভাবনা, ওয়ে বললাম, এভাবে চেক করবে, তুমি অনেকখানি পেয়ে যাবে, রাইট? তার মানে আমি দেখতে পাচ্ছি কি, এটা একটা আমার সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এটা যদি আমি 12 ধরি, এটা যদি 35 ধরি, এটা 37, রাইট? অতিভুজের দৈর্ঘ্য বেশি। যদি পরিবেশার্ধ হয়, মনে করে দেখো, এটা ছবিটা হচ্ছে না, পরিবেশার্ধ যদি হয়, হ্যাঁ পরিবৃত্ত যদি হয়, তাহলে পরিবেশার্ধ কি করে পাবো? না, এইটার অর্ধেক। অতিভুজের অর্ধেক, অর্থাৎ তোমার 18.5। আর যদি অন্তঃব্যাসার্ধ বলতো, অন্তঃব্যাসার্ধ লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ, তার মানে কত হচ্ছে? 35/2, 30 40 47 থেকে 37 ভাগ 10/2, 5, মনে থাকবে? যদি পরিব্যাসার্ধ 2 হয়, তাহলে হাইপোটেনিয়াস বাই 2। আর যদি অন্তঃব্যাসার্ধ বার করতে হয়, তাহলে লম্ব হাইট, লম্ব কিভাবে বলবো? পারপেন্ডিকুলার ভূমি মাইনাস হাইপোটেনিয়াস বাই 2, এভাবে বার করবে, মনে থাকবে? তাহলে এইটা হয়ে গেল আমার 18.5 সেমি। এই অঙ্কগুলো আজকে পরিবেশার্ধ কে বলতে পারে, কাল অন্তঃব্যাসার্ধ আসবে না, ওই জন্য দুটোই দেখিয়ে দিলাম। চলো, একটি তথ্যের মোড এবং মধ্যমা যথাক্রমে এত এবং এত, তথ্যের গড় কত? আমরা এটা একটা ফর্মুলা জানি, মোড সমান, চলো, মোড সমান 3 গুণ মিডিয়ান, মানে বলতে পারো মধ্যমা, ঠিক আছে, মাইনাস 2 গুণ গড়। তাহলে গড় আমার চাই। কি কি দিয়েছে তোমাকে? মোড দিয়ে দিয়েছে কত? না 13.8, রাইট? মধ্যমা দিয়েছে কত? 64। তোমাকে বার করতে হবে 2 গুণ গড়, রাইট? এটা বার করতে হবে। তাহলে দেখো প্রথমে এটা কত হচ্ছে? 3 4 12, 3 6 18 কে 19, এটা মাইনাস আছে মানে এটা এদিকে নিয়ে যাব, 2 গুণ গড় চলে এলো, রাইট? সমান এটাকে এদিকে নিয়ে চলে যাবো, 13.8 আর 2 দিয়ে ভাগ, তাহলে আমরা গড়টা পেয়ে যাব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 9 দুগুণে 18, 6, 6 দুগুণে 12, আর 9 দুগুণে 18, ঠিক? এবারে 9 কত? 10, 1 দিতে দুটো 1 পাচ্ছি, থাকুক। 6 কে 7, 9 16, মানে 89.1 হয়ে যাচ্ছে আমার গড়। অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক? চলো 44 নাম্বার প্রবলেম দেখো।
সিম্পলিফিকেশনের অঙ্ক, প্রথমে ব্যাকারে ঢুকে যাব। এইটা হচ্ছে তোমার 4, 9 4 36, 16 মাইনাস 4 মানে 12, এ পাশে লাগিয়ে দেবো 12 থেকে 2 বিয়োগ 6, এই 12কে 2 ভাগ 6, এদিকে হচ্ছে 4 24 96, 24 থেকে 6 বিয়োগ মানে হচ্ছে তোমার 18, 84 থেকে যদি 18 বিয়োগ করি 6 6, আর 83 থেকে যদি 66 বিয়োগ করি হয়ে গেল 17। এ তোমার হাতের খেলা, তাই না? বদমাশগুলো ইউজ করবে। এবি হলো সিডি এর সমান্তরাল একটি ট্রান্সভার্সাল পিকিউ, মানে তির্যক রেখা পিকিউ। এবি এবং সিডিকে যথাক্রমে ই এবং এফ এ ছেদ করে, এবং অ্যাঙ্গেল পি এ বি সি সমান 49 ডিগ্রি। জি হলো এবি এবং সিডি এর মধ্যে একটি বিন্দু, যেখানে এই জি অ্যাঙ্গেল 29 ডিগ্রি, জি এফ ই অ্যাঙ্গেল 24 ডিগ্রি। ই জি এফ এর পরিমাপ কত? দেখো আস্তে আস্তে খেলাটা খেলছি। এবি আর সিডি দুটো সমান্তরাল রেখা, ট্রান্সভার্সাল রেখা পি কিউ, রাইট? এটা পি, এটা কিউ, ওকে। এবিসিডি কে ই এবং এফ বিন্দুতে ছেদ করে, এটা ই, এটা এফ বিন্দুতে ছেদ করে। পিইবি, এটা এবি, আগেই বলে দিয়েছি, এটা এবি, এটা সিডি, कोई प्रॉब्लम नहीं है ना? ব্যাস। পিইবি মানে কোন অ্যাঙ্গেলটার কথা বলছি একটু ভালো করে দেখো, আমার এটা গুলিয়ে যায়, মানে দেখতে দেখতে ভুল লিখে ফেলি। 49, ঠিক আছে। এবি এবং সিডির মধ্যে একটি বিন্দু, যেখানে বি কে বিন্দু জি, কোথায় না এবি এবং সিডির মধ্যে। দাদা আমি এখানে জিটা নিলাম, এখানে জিটা নিলাম, ঠিক আছে, এখানে জি বিন্দুটা নিলাম। এবি এবং সিডির মধ্যে জি একটা বিন্দু, যেখানে বিইজি, বিইজি কত ডিগ্রি? 29 ডিগ্রি। বিইজি, ঠিক আছে, বিইজি 29 ডিগ্রি, বিইজি 29 ডিগ্রি। চলো 29 ডিগ্রি লিখি আগে, এটা 29 ডিগ্রি, ওকে, ব্যাস। জিএফই, জিএফই মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এইটা, এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে? আমি সবগুলো লাল কালিতে লিখছি অ্যাঙ্গেলগুলো। 24 ডিগ্রি, 24 ডিগ্রি। ইজিএফ এর পরিমাপ কত? ইজিএফ, তার মানে তোমাকে চেয়েছে এই অ্যাঙ্গেলটা, রাইট? দেখো এবারে আমাদের খেলা শুরু। চলো উত্তরগুলো সব কালো পেলে লিখবো। দেখো এই অ্যাঙ্গেলটা আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এইটা কি করে পাবো? 180 মাইনাস এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল যদি বার করি 9 9 18, 8 থেকে 1, 4 2 6 1 7, 180 থেকে 78 বিয়োগ করো, তাহলে 78 2 80, 102, 102, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমাদের 102, রাইট? এরপর দেখো ইজিএফ একটা ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তার মধ্যে এ দুটোই নিয়ে নিচে 126, তাহলে এটা কি করে পাবো? না 180 থেকে 126 বিয়োগ করে দাও, তাহলে 126 4 30, এদিকে 50, 54 ডিগ্রি, 4 4 8 2 10, 5 1 6 1 7 54 ডিগ্রি, হ্যাঁ না? অপশন এ ক্লিয়ার, ঠিক আছে। মন দিয়ে যদি পড়ো, কোশ্চেনগুলো একটু দেখলে তুমি কিন্তু খুব যে জটিল, আর এগুলো কিন্তু করিয়েছি, যদি আমার রেগুলার ক্লাস করো তাহলে এই ধরনের অঙ্ক তুমি এক্সপার্ট হয়ে যাবে, আর না হলে চিরকাল এপাং ওপাং ঝপাং করতে হবে। আমি তোমাকে ফুলাবো না যে তুমি পেরে গেছো, কিন্তু আমি এটুকু বলতে পারবো যে রেলওয়ের যদি প্রিপারেশন নাও, রেলওয়ের যেখানে যেখানে অঙ্ক করাচ্ছে, তুমি আমার কাছে করতে অঙ্ক মানে নেই, যেখানে রেলওয়ের অঙ্ক হচ্ছে সেখানে তুমি করতে থাকো। এই অঙ্কগুলো আমরা সেই আরআরবি গ্রুপ ডি 2022 থেকে ভরভরকে করে নিয়ে আসছি। 2715 মিটার বৃত্তাকার দৌড়ে অভয় এবং ভারতী একই বিন্দু থেকে এবং একই সময়ে যথাক্রমে 20 কিলোমিটার পার ঘন্টা এবং 34 কিলোমিটার পার ঘন্টা বেগে শুরু করে বিপরীত দিকে দৌড়ানোর সময় তারা কতক্ষণ পর ট্র্যাকে প্রথমবার দেখা করবে? এটা আমাদের স্ট্র্যাটেজি কি? দূরত্ব কত? 2715, দূরত্ব বাই বেগ, তবেই তোমরা টাইম জানি। বেগটা কিভাবে আছে দেখো, একই বিন্দু থেকে এবং একই সময়ে, ঠিক আছে, যথাক্রমে বিপরীত দিকে দৌড়াচ্ছে, মানে এইভাবে দৌড়াচ্ছে, রাইট? এই যে ধরো এদিকে দৌড়াচ্ছে আর এইদিকে দৌড়াচ্ছে, এইভাবে, ঠিক আছে, বিপরীত মুখে দৌড়াচ্ছে, মানে যে বেগটা পাবো সেটা আপেক্ষিক বেগ এবং সেটা যোগ করব, তাহলে 20 আর 34, তাহলে 54 হয়ে যাবে তোমার বেগ। উপরে আছে দেখো মিটারে আর নিচে কিলোমিটার পার ঘন্টা, তাহলে কিলোমিটার পার ঘন্টাকে 5 এর 18 গুণ করে আমরা মিটার পার সেকেন্ড করলাম, তাহলে যে উত্তরটা পাবে সেটা সেকেন্ডে চলে এলো। ব্যাস, খেলা এখানে শেষ। এবার শুধু আমাদের কাটাকুটি। 18 3 54,
3 5 15 ডিরেক্ট কেটে দাও। 15 আচ্ছা আগে 5 দিয়ে কেটে নিতে পারো। 5 5 আমি বাবু ছোট ছোট কাটতে ভালোবাসি। এইভাবে প্র্যাকটিস করতে হবে, তাড়াতাড়ি হবে। 5 5 25, 2 5 4 20, 5 3 15, ঠিক হ্যাঁ না? এবার 3 দিয়ে কাটো। 3 18 181 সেকেন্ড আছে না তোমাদের অপশন বি তে 181, তোমাদেরও নিশ্চয়ই 181 বেরোচ্ছে, ঠিক আছে? চলো 37 নম্বর প্রবলেম দেখো। এটা খুব ভালো অঙ্ক, এটা নতুন ধরনের অঙ্ক পাচ্ছ। যদি প্রথম করছো শিখে নাও, আর যদি জানো ফটাফট অ্যান্সার দিতে থাকো, করতে থাকো, ভিডিও স্টপ করো, অ্যান্সার করো। ও এবং ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত যথাক্রমে 6 সেমি এবং 8 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট দুটি বিন্দু এ এবং বিতে ছেদ করে যদি কেন্দ্র ও ড্যাশ বিশিষ্ট বৃত্তের স্পর্শক হয় এবং তদ্বিপরীত হয়, মানে উল্টো দিকেও বলতে চাচ্ছি, মানে ও ড্যাশ এ ও ড্যাশ বি ও তে এরকম বলতে চাচ্ছি, তাহলে সাধারণ যে এ বি এর দৈর্ঘ্য কত? চলো এটা একটা বৃত্ত নিলাম, রাইট, আর এখানে একটা বৃত্ত নিলাম। এটা আমি ও নিলাম, এটা ও ড্যাশ নিলাম, ঠিক আছে, ও ড্যাশ। এটার যদি ব্যাসার্ধ ধরো এটা এ বিন্দু ছেদ করেছে, রাইট, এটা বি বিন্দু ছেদ করেছে। ও এ দেখো, ও এ এটা টাচ করছে ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক হয়, ঠিক আছে? তাহলে এটাও আমি টেনে দিলাম, তার মানে যে উল্টো তদ বিপরীত হয়, তার মানে এটাও আমি টাচ করছে বলতে পারি, ঠিক আছে, এটাও টাচ করছে বলতে পারি, এটাও টাচ করছে তাহলে বলতে পারি। এবারে এটা আমি জয়েন করব, ঠিক আছে? তোমাকে কি বলেছে আমি কিন্তু এটাও বলতে পারি, এটাও টাচ করছে, কত রকম ভাবে বলতে পারি, ঠিক আছে? তোমাকে চেয়েছে কি যে এ বি এর দৈর্ঘ্য কত, এই যে এ বি যেটার দৈর্ঘ্য কত, এ বি এটা চেয়েছে, এটা ওকে। তার একজনকার ব্যাসার্ধ 6 সেমি, একজনকার 8 সেমি, রাইট। এখন আমি এক কাজ করছি, এটাকে মাঝ বরাবর ঘোচাং ফ্লো করে দিলাম, ঠিক আছে? এবার দেখো এই যে আমি একটা লাল কালির ছবি আঁকছি, দেখো, লাল কালি না কালো কালিতে, তাহলে ছবিটা বুঝতে পারবে। দেখো এইটা 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 একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ইয়েস। দেখো 6 8, তারপর 6কে যদি 2 দিয়ে ভাগ করে 3 4, আর 3 4 5 হয় একটা ট্রিপলেট, একটু আগে বললাম 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তার মানে এই দৈর্ঘ্যটা আমার হয়ে গেল কত? 10। এটা কি বলবো? ভূমি। তাহলে এইটা যদি আমি উচ্চতা নিই, এটাকে যদি উচ্চতা, দেখো দুই রকম ভাবে ত্রিভুজের ক্ষেত্রটা বার করবো। এক হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এইভাবে ভূমি লম্ব দিয়ে হয় না, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অধিপিটা সেখানে নিই না। আরেকবার নেবো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এইচ, এই পার্টটা এইচ দিয়ে এখান থেকে আমরা এইচ এর মানটা বার করবো। একবার করছি হাফ গুণ ভূমি গুণ, তখন এই দিক থেকে ভাবছি ভূমি উচ্চতা অতিভুজ গুণ উচ্চতা। আরেকবার নিচ্ছি হাফ গুণ ভূমি, এদিকটা নিচ্ছি 10, উচ্চতা এইচ, বেশ এইচটা বার করে ডবল করে দেবো, তাহলে তো জ্যার দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 2 এ 2 আমরা কাটিয়ে নিলাম, ঠিক। তো এইচ সমান হচ্ছে 48/10, রাইট, বা তুমি 4.8 বলতে পারো। আমার এইটা এইচ, এটা চাই 2h, তার মানে 2 দিয়ে গুণ করে দেবো 4.8, 48 গুণে 96, মানে 9.6 হয়ে যাবে আমাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, ভালো অঙ্ক ছিল। 48 নম্বর প্রবলেম। 12% এবং 5% ধারাবাহিক ছাড়ের পর একটা জিনিস 418 টাকায় বিক্রি হয়েছিল। তার মানে কি? এটা বিক্রয় মূল্য। তোমাকে চেয়েছে জিনিসটার আসল দাম, তাহলে ছাড় দিচ্ছি, মানে আসল দাম ছিল এটা, দুবার ছাড় মারার পর এটা পেয়েছি, তাহলে আমাকে এখানে আছি, তাহলে দুবার পিছিয়ে যাব। তাহলে পিছিয়ে যখন যাব, আমাদের নিয়ম কি? উপরে 100 রাখতে হয়। প্রথমবারে কত ছাড় দিয়েছে? 12%, মানে আমাকে দিতে হচ্ছে কত? 88। তার মানে 100/88, 88। আরেকবার 5% ছাড়, আরেকবার পিছাচ্ছি, মানে উপরে 100, নিচে 95। এই তোমার খেলা, এইটা বুঝে গেলেই হবে। এগোলে নিচে 100, পিছলে উপরে 100, ব্যাস, বাকিটা ব্যালেন্স। এবার তুমি করতে পারো 11 দিয়ে কাটতে পারো। চলো লাল লালে কাটি। 11 8 3 11 33, 8 11 88, ঠিক। 19 19 5 5, আর 19 দুগুণে 38, ঠিক। 5 20 100, রাইট। আর 2 4 8 25 100, 25 দুগুণে 50, 500 টাকা। জিনিসটার আসল দাম হচ্ছে 500 টাকা। খেলা শেষ। আরো রকম ভাবে করতে পারো, পরপর দুবার সাকসিভ ছাড় নিতে পারো, সেটা 418 100% কত?
এভাবেও করতে পারো। ঠিক আছে, চলো 49 অঙ্ক দেখা যাক। দেব এবং তেজ যথাক্রমে 24,450 টাকা 1,960 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিল। যদি তাদের অর্জিত মুনাফায় দেবের অংশ 270 টাকা হয়, তাহলে একসাথে অর্জিত মোট লাভ কত? তাহলে আমরা যখন বিনিয়োগের অনুপাতটা বার করবো, প্রথমেই শূন্যটা কাটিয়ে নেব। 9-15কে 16, 5-9-11, আর কত কাটবে? আচ্ছা লিখো না, বিনিয়োগের অনুপাত বার করছি, বিনিয়োগের অনুপাত। ঠিক আছে, 196। ঠিক আছে, এবার দেখো বছরের শেষে, তার মানে এখানেও 12 দিয়ে গুণ আছে, এখানেও 12 দিয়ে গুণ আছে। তাহলে যখন যেহেতু অনুপাত বার করছি, তাহলে আর মাস বা বছরটা যদি সেম হয়, মানে টাইমটা যদি সেম হয়, তাহলে টাইমটা কেটে যাবে। তার মানে এটাই আমার হয়ে গেল লভ্যাংশের অনুপাত। 7 দিয়ে কাটাটি যাবে, 3-7 21, 5-7 35। এখানেও দেখো 7-2 4-7, আবার 7 দিয়ে যাবে, 5, 4-7 28। তার মানে লভ্যাংশ হয়ে গেল লাভ, লাভ প্রফিট, প্রফিট রেশিও, প্রফিট রেশিও। ঠিক আছে, প্রফিট রেশিও লভ্যাংশ অনুপাত 5:4। দেবের কোনটা দেব? এইটা দেব, এটা দেব, এটা তেজ। দেবেরটা হচ্ছে তোমার 270 বলে দিয়েছে, রাইট? 270। তো কি করে পাচ্ছি? 5 5 5 25, 5 4 20, মানে 5-এর সঙ্গে 54 গুণ করলে 270 হচ্ছে। তোমাকে বলেছে তাদের একসাথে অর্জিত মোট লাভ কত? একসাথে অর্জিত মোট লাভ হচ্ছে 5-4-9। তাহলে 1 যদি 54 হয়, তাহলে 9 মানে কত? 54-এর সঙ্গে গুণ, 4-9 36, 6 5-9 45, 3 48, 486। 486 টঙ্কা হয়ে যাবে দুজনের একসাথে অর্জিত লাভ। আর যদি শুধু তেজের কথা বলতো, তখন 4-এর সঙ্গে 54 গুণ লাগিয়ে দিতাম। ঠিক আছে, এভাবে আমরা সলভ করব। ওকে, চলো 50 নাম্বার প্রবলেম দেখো। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 13 আর 585 দেওয়া থাকে, এবং যদি একটা সংখ্যা 117 হয়, তাহলে অন্য সংখ্যাটা কি হয়? এগুলো আমরা ভরভরকে করেছি। গসাগু গুণ লসাগু, গোসাগু গুণ লসাগুকে যদি একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করে ফেলি, তাহলে আমরা অন্য সংখ্যাটা পেয়ে যাব। আর এটা আমাদের গ্রিপে চলে এসছে এবারে। 9 13, 6 9 54, 6 9 54, 5 9 45। খেলা শেষ, খেলা শেষ। 65 হয়ে গেল আমাদের দ্বিতীয় সংখ্যাটা। ঠিক না? খেলা শেষ। আর নাহলে কি করতে পারো, 3 5 15, ইউনিট ডিজিট 5। এখানে তো একটা বলে যে 7, 5 7 35, 5 মিলে যাচ্ছে, 7 8 56 মিলছে না, 3 7 21 মিলছে না, 7 2 14 মিলছে না। তাহলে এইটাই যদি একটা সংখ্যা হয়, এই চারটার মধ্যে যেটা অ্যান্সার হবে সেটাই যদি গুণ করি, তাহলে আমাদের ইউনিট ডিজিটটা 3 5 15 5 হতে হবে। যেভাবে খুশি তুমি ভাবতে পারো। ঠিক, চলো 51। একজন মুদি দোকানদারকে প্রতি কেজি 94 টাকা এবং প্রতি কেজি 116 টাকা মূল্যের দুটি জাতের গম কত অনুপাতে মিশ্রিত করতে হবে, যাতে সে যদি 144 টাকা ধরে বিক্রি করে, তাহলে তার 44%। দেখো একটু আগে করলাম, অ্যালিগেশন দিয়ে করবো, কিন্তু এটা কেনা দাম 94 আর 116, এটা বেচা দাম। তাহলে এইটাকে কেনা দামে আনতে হবে, এটার হেল্প নিয়ে অ্যালিগেশন করে শুরু করে দাও। তাহলে 94 টাকা কেজি দরে চাল, কি চালিত গম 116 টাকা দামের মিশাবো, কত সেটা বার করতে হবে। সেটা তোমাকে বলেছে 144 ধারাতে বিক্রি করেছে, লাভ করেছে 44%। আমরা সিপি বার করবো, বিক্রি থেকে মানে বেচা মূল্য থেকে কেনা মূল্য পিছিয়ে আসবো, মানে উপরে 100 আর নিচে 144। বাস 144 144 কাটিয়ে দিলাম, তার মানে 100 টাকায় কেনা মূল্য ছিল। এবারে আমাদের খেলা বিয়োগ করতে হবে। দেখো মাঝেরটা সবসময় বড় হবে, তাহলে এবারে এটা বিয়োগ করো, হচ্ছে কত 16, আর এটা বিয়োগ করলে হয় 6। কাটাকাটি করা যাবে, 8:3। ব্যাস, কি চেয়েছে তাদের কত অনুপাতে? 8:3 অনুপাতে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক, চলো 52 নাম্বার। এটাও দেখো, এইটা কিন্তু খুব ক্যালকুলেটিভ অঙ্ক, খুব ক্যালকুলেটিভ অঙ্ক। ঠিক আছে, ভ্যারিয়েন্স পার্থক্য চেয়েছে। এর একটা সূত্র আছে, সূত্রটা আমি আগে লিখি। ঠিক আছে, ভ্যারিয়েন্স দেখো, এইটা ক্যালকুলেশনটা খুবই চাপের। হ্যাঁ, ভ্যারিয়েন্সটা কিভাবে বার করব? সামেশন এফ এক্স বাই এফ এক্স স্কোয়ার বাই সামেশন এফ মাইনাস এক্স বার তার স্কোয়ার, যেখানে এক্স বারটা সমান হচ্ছে এফ সামেশন এফ এক্স বাই এফ। বুঝতে পেরেছো? এটা বার করে এটা বার করে, মানে বহুত জটিল, ক্যালকুলেশনটা জটিল, অঙ্ক জটিল নয়। তো চলো শুরু করা যাক।
তো প্রথমে আমরা এক্সটা বার করব, এফটা বার করব, এফ এক্স, তারপরে দেখো, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, এক্স স্কোয়ারটা বার করে নেবো আগে, তারপরে এফ এক্স বার করব, তারপরে এফ এক্স স্কোয়ার বার করব, ব্যাস এইভাবে আমরা করব। ঠিক, এক্স কোনটা, এখানে দেখো এক্স কোথাও দেওয়া নেই, এফ তো দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, এক্স কি করে পাবো, না এই মাঝ বরাবর নিয়ে নেবো, 0 আর 10-এর মাঝ হচ্ছে 5, 15, রাইট, ধীরে ধীরে করছি, হ্যাঁ, 25, কারণ আমি আমার নিজের সাথে খেলা হয়ে যেতে পারে, 35, আমার বিশ্বাস নেই শেষ পর্যন্ত ক্যালকুলেশন মিলাতে পারবো, অনেক ক্যালকুলেটার ইউজ করতে হতে পারে। তো পরীক্ষার হলে যদি পড়ে এরকম 60টা বা 59টা অঙ্ক থাকে, এগুলো একটা ছেড়ে দিলেও দিতে পারো, কারণ খেলা হয়ে যাবে, এটা তোমার সাথে খেলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্স স্কোয়ার মানে 25, রাইট, 15 15 225, ওকে, 25 25 625, রাইট, 35 25 25 আর 3 4 12, 45 25 4 5 20। এবারে এই যোগটি তোমাকে করতে হবে। দেখো আমি একটু যোগ করে রেখেছি, আমি বসিয়ে দিচ্ছি, না হলে কিন্তু সময়ও লাগবে। এই যোগটা হচ্ছে এক্স স্কোয়ার, আমি করছিলাম, ঠিক আছে। এক্স স্কোয়ার তোমার হচ্ছে যোগ করলে দাঁড়াবে, এক্স স্কোয়ার নয়, এক্স স্কোয়ার যোগ করতে হবে না, কারণ এক্স স্কোয়ার কোথাও লাগছে না। এফ এক্স, এফ এক্স মানে এফটাকে লিখতে হবে, তাহলে এফটা কত, না 8 16, ঠিক আছে, 24 25 আর আছে তোমার 17, ঠিক আছে। তাহলে এফ এক্স মানে 5 8 দেখো, 5 8 40, মাথা রাখবে, 15 এফ এক্সটা লিখছি তো আমি, এফ এক্স, তাহলে 15 গুণ 16 দেখো 240, আমি পরপর লিখে যাচ্ছে, 240, তারপরে 25 গুণ 24 হয়ে যাচ্ছে 600, ঠিক আছে। আমি শিখে দিচ্ছি, তুমি করবে কি না করবে সেটা তুমি ঠিক করবে। 35 দেখো এফ এক্স বার করছি, এফ এখানে এক্স এখানে, তাহলে 35 গুণ 25 875, রাইট, ঠিক আছে। তারপর হচ্ছে 45 গুণ 17 765, ওকে, 765, এই টোটালটা চাই, কারণ এই যে এফ এক্স সামেশন এফ এক্স আছে, এই টোটালটা যদি আমি বার করি, এই টোটাল হবে 2520, রাইট, আমি এটা বার করে রেখেছি। এবারে এফ এক্স স্কোয়ার, এফ এক্স স্কোয়ার মানে কোনটা বলো তো, এই যে এফ আর এক্স স্কোয়ার, এই 8 25 গুণ, 16 225 গুণ, 24 625 গুণ, 25 1225 গুণ, 17 সঙ্গে 2025 গুণ, দেখো 8 25, চলো গুণটা করে নিই, 200, ঠিক আছে, 8 25 200, 16 গুণ 225, 16 গুণ 225 মানে 3600, রাইট, 16 গুণ 225 মানে 3600, 24 গুণ 625 মানে 15000, ঠিক আছে, 15000, 25 গুণ 1225 মানে 30,625, গুণ করতে পারবে নিজেরাও। আর 17 গুণ 2025 মানে 34,425, এই যোগটা আমার লাগবে, কারণ এই যে এফ এক্স স্কোয়ার, এই যোগটা কত হবে, এই যোগটা হবে 83,850, 83,850, রাইট, বেশ হয়ে গেল। এবারে আমরা সূত্রে ফেলবো। সূত্র কি, ভ্যারিয়েন্স। প্রথমে আমরা আগে এক্স বারটা বার করে নেবো। এক্স বার কি, সামেশন এফ এক্স মানে 2520 বাই সামেশন এফ, সামেশন এফ কোনটা, এই যোগটাও তোমার করে নিতে হবে, ঠিক আছে, এই যোগটা একটু করে নাও, 8 16 24 25 17 যোগফল হচ্ছে 90, রাইট, ব্যাস, এটা 90 দিয়ে ভাগ, এইটা তোমার হয়ে যাবে 28 অ্যান্সার, ঠিক আছে। এবারে ভ্যারিয়েন্স মানে এটা পার্থক্য বলছে, বিচ্যুতি, হ্যাঁ, বিচ্যুতি বলতে পারো, পার্থক্য বলতে পারো, ভ্যারিয়েন্স। সামেশন এফ এক্স স্কোয়ার মানে 83,850, রাইট, 83,850, 83,850 ডিভাইডেড বাই সামেশন এফ 90 বের করেছি, 90 মাইনাস মড এক্স স্কোয়ার, মড এক্স কত, এই যে বের করেছি 28, 28 স্কোয়ার, ব্যাস। প্রথমে তুমি এটা 90 দিয়ে ভাগ করবে, এটা বেরোবে তোমার 931.67, আর এটা তো আমরা জানি 784, এটা আমরা পেয়ে যাব। এবারে বিয়োগ করবে তোমার 147.67। দেখো আমি এটা রিস্ক নিইনি, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে অনেক সময় চলে যাবে বলে আমি এটা ক্যালকুলেশনটা করে রেখেছি। ওকে, চলো, আশা করি ঠিক আছে। তাহলে তোমাকে সূত্র জানতে হবে, আর পরীক্ষার সময় যদি হয় জোর প্র্যাকটিস থাকলে এটা করতে পারবে, তাহলে বুঝতে পারছো খেলা অবভিয়াসলি হয়ে যাবে। তো সেটা দেখো, তুমি ছেড়ে দিতে পারো, অনেক অঙ্ক তো আছে আমাদের।
নিম্নলিখিত পাই চার্টে 5টি ভিন্ন স্কুলে দশম শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির হার দেখানো হয়েছে। পি, কিউ, আর, এস এবং টি। মোট ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2000। দেখো 2000 জন টোটাল ভর্তি হয়েছে। চারটি অধ্যয়ন করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। পি, আর এবং এস স্কুলে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী। পি মানে কোনটা? এইটা 15%। দেখো আমি লিখে দিচ্ছি সংখ্যাগুলো। পি মানে এইটা। আর কোনটা? এইটা 15%। আর মতলব এইটা 15%, রাইট? ছবি ঠিকঠাক পাইনি আমি। এস এস পি আর এস, তো এস মতলব বেগুনি কালারটা, মানে এইটা হবে 25%। ঠিক আছে, তাহলে মোট তাহলে 15 15 30 25, 2000-এর 15 15 30 25 55%। এইটি হবে তোমার ভর্তি স্টুডেন্ট সংখ্যা। তাহলে আমরা কি করি? আমরা জানি প্রথমেই পার্সেন্টেজকে দুটো শূন্য দিয়ে দিতে হয়, না ঝামেলা পাকাবে। 20-র সঙ্গে 55 গুণ, তাহলে 5 দুগুণে 10, 1100 হয়ে যাবে তোমার অ্যান্সার। অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা 1100। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গিয়া, তাই না? চলো আমরা 54 নম্বর অঙ্কতে যাই। একটি শহরের বর্তমান জনসংখ্যা 16,000। পরপর 2 বছরে এটি 40% এবং 25% বৃদ্ধি পায়, কিন্তু তৃতীয় বছরে 62% হ্রাস পায়। তো এগুলো আমরা জানি কিভাবে করতে হয়। বর্তমান জনসংখ্যা মানে এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আছি 16,000, ঠিক আছে? প্রথম বছরে মানে এগোচ্ছি, পরপর বৃদ্ধি পেয়েছে দুবার। কত বৃদ্ধি পেয়েছে? 40%। মানে আমার 140% লিখতে পারি, বা 140 বা 100 লিখতে পারি। তারপর 25% বৃদ্ধি পেয়েছে, মানে আমি কি লিখতে পারি? 125%, রাইট? তারপরে দেখো 62% হ্রাস পেয়েছে, তাহলে 162 যদি বিয়োগ করে দিই তাহলে হয় 38% আমার হ্রাস পেয়েছে। কটা পার্সেন্টেজ আছে? 3টে, তার মানে 6টা শূন্য লাগবে কাটতে। তাহলে আপাতত 4টা দেখতে পাচ্ছি, 1 2 3 4, পচান ফু। তুমি এটার বদলে তুমি এক কাজ করো, নিচে 100 লিখে রাখো। হ্যাঁ, নিচে 100 লিখে রাখো, কাটতে সুবিধা তোমারই হবে। 5 25-এ 100, 4 5 পয়সা 100, 4 পয়সা 100, 4 4-এ 16। দেখো 0 8 9 2 ইউনিট ডিজিট, 4 5-এ 20, হ্যাঁ, আর 8 0 0, একটা শূন্য থাকবে তোমার হাতে, ব্যাস 10,640 হয়ে যাবে তোমার অ্যান্সার। তাই তো? 8 5 8, 4 32, 5 4 20, 8 0 0, খেলা শেষ। বা 4 5 20, আর তো কিছু নেই, ওখানে 14 আছে। আচ্ছা দেখে নাও, 4 5 20, 5 0 0, শূন্যই থাকছে একটা, ঠিক আছে? বা তুমি যদি দেখো অন্যভাবে, যদি দেখি যে 5 একটা আছে, মানে 5 দিয়ে ভাগ করতে গেলে 0 বা 5 থাকতে হবে। 0 বা 5, 0 পেয়েছি, আর কোথাও 0 বা 5 নেই, মানে এটা প্রথমেই তুমি উড়িয়ে দিতে পারো, এখানেও তুমি ক্লাস শেষ করতে পারো। ওকে, চলো 55 নাম্বার অ্যান্সার দেখো। একজন খুচরা বিক্রেতা, সে কি করেছে? 230 টাকা দিয়ে একটি ইলেকট্রনিক জিনিসপত্র কেনেন। তার ওভারহেড খরচ 10 টাকা। তিনি ইলেকট্রনিক জিনিসপত্রটি 480 টাকা দিয়ে বিক্রি করেন এবং X% লাভ করেন। X এর মান কত? দেখো, খুচরা বিক্রেতা প্রথমে 230 টাকা দিয়ে জিনিসটা কেনে, তারপর 10 টাকা খরচা করে, তার মানে 240 টাকা। দেখো, বিক্রি করার আগে যে খরচাটা হয়েছে সেটা সিপির মধ্যে ধরে নিতে হয়। তাহলে এখন আমি যদি কস্ট প্রাইস 240 ধরি, দিয়ে বিক্রি করছে কত? 480-তে। 480-তে তাহলে কত টাকা লাভ করেছে? 240 টাকা, ডবল লাভ, মানে 100% লাভ করেছে। পার্সেন্টেজ হয়ে গেল, আর করার দরকার নেই। আর তার মানে কি করবে? 240 টাকা লাভ, 240 টাকা সিপি দিয়ে গুণ 100, সেই তোমার 100% হয়ে গেল। এক্স এর মান 100%, ঠিক আছে? চলো 56 নাম্বার অঙ্ক দেখো। একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য 12 জন পুরুষ 10 দিন ধরে কাজ করে, প্রতিদিন 9 ঘন্টা করে। 5 দিনে প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য 16 জন পুরুষকে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে? তো কি হচ্ছে? আমাদের M1 D1 বাই W1, M2 D2 বাই W2, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এম যারা কাজ করে, ডি মানে টাইম, সেটা দিন মাস বছর ঘন্টা যা খুশি হতে পারে, আর ডব্লিউ মানে কাজ। তাহলে একটা প্রকল্পটা একটা, তার মানে W1 W2 এক, উড়িয়ে দাও। তাহলে M1 মানে 12 জন পুরুষ 10 দিন ধরে 9 ঘন্টা করে, তার মানে 9 ঘন্টায় আমাদের টাইমটার ইউনিট। 5 দিনে যদি প্রকল্পটা সম্পূর্ণ করতে যায়, 16 জন পুরুষকে X ঘন্টা কাজ করতে হবে। তাহলে এই গল্প শেষ। তাহলে এবারে তোমার হাতের খেলা, 5 দুগুণে 10, রাইট? 2 8-এ 16, 4 দুগুণে 8, 4 3-এ 12।
তাহলে x সমান হচ্ছে দেখো 3×9 = 27/2, 13.5 দিন, 13.5 ঘন্টা লাগতে হবে, প্রতিদিন 13.5 ঘন্টা করে কাজ করতে হবে। ঠিক আছে, হয়ে গেল গল্প। চলো 17 নম্বর অঙ্ক দেখি। নিম্নলিখিত তথ্যের মধ্যমা হলো 350, মোট ফ্রিকোয়েন্সি 40 হলে এক্স এবং ওয়াই এর মান কত? রাইট, তাহলে তোমাকে মিডিয়ান বার করার একটা ফর্মুলা আছে, সেটা আগে জেনে নাও। মিডিয়ান বার করার ফর্মুলা হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ ডিভাইডেড বাই এফ গুণ ডি। রাইট, এইটি ফর্মুলা। এনটা কি না টোটাল ফ্রিকোয়েন্সি, সেটা তোমার কোশ্চেনে বলে দিয়েছে 40। সিএফটা কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাকে একটু বার করে নিতে হবে। কি 4 লিখে নাও আগে, তারপর কোনাকুনি গুণ, 6 4 10, তারপরে গুণ নয় যোগ 10 প্লাস এক্স, রাইট, তারপরে 20 প্লাস এক্স, ওকে, তারপরে 20 প্লাস এক্স প্লাস ওয়াই, তারপরে 28 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, টোটাল ফ্রিকোয়েন্সি তাহলে কত হলো? 28 প্লাস এক্স প্লাস ওয়াই। এটাই তোমার কোশ্চেনে দেখো 40 দিয়ে রেখেছে। তার মানে আমাদের যেটা 28 প্লাস এক্স প্লাস ওয়াই, সেটাই তোমার সমান সমান 40। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে? 12, তাই না? তুমি অপশন একবার দেখতেই পারো, না দেখার কিছু নেই। কোন দুটার যোগফল 12 হচ্ছে সেটা অ্যান্সার। 8 4 12, 6 6 12, 7 5 12, 9 3 12। তাহলে অপশন কোনো তোমার কাজ করলো না, তার মানে এইটা আমাদের এখন থাক। তাহলে আমরা মিডিয়ানের সূত্র ফেলে দিই। মিডিয়ান মানে হচ্ছে 350, বলেই দিয়েছে। ঠিক আছে, এবারে এল কোনটা, এইটা বার করার জন্য প্রথমে তোমাকে এন বাই 2 বার করতে হবে। এন তো তোমার বলে আছে 40, তাহলে এন বাই 2 মানে হচ্ছে 40/2 মানে হচ্ছে 20। ঠিক আছে, এই 20টা এইখানে কোথায় পড়বে? দেখো এইখানটায় পড়ছে, এইখানটায় 20 পড়ছে, এইখানটাতে 20 প্লাস এক্স। তোমার প্রশ্ন হতে পারে স্যার এক্স এর মান তো জানি না, তাহলে এখানেও তো 20 হতে পারে। হ্যাঁ, এক্স এর মানটা তুমি একবার অপশন দেখাও, 8 6 5 3, 10 এর কম। তার মানে 10 এর কম হলে এইখানটায় 20 হবে না, তার মানে 20 এইখানটায় পড়বে। 20 যদি এইখানটায় পড়ে, তার মানে এইটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, এইটা হচ্ছে সিএফ, ব্যাস। আর এইটা হচ্ছে এল, আর এই গ্যাপটা হচ্ছে তোমার এইচ। ওখানে লিখে ডি বা এইচ বাই ডি, যেটা খুশি ওখানে যেটা লিখবে সেটাই দিয়ে দেবো, বাস। এবার চলো আমাদের খেলা শুরু। এল মানে কত? তাহলে 200। এল মানে সরি সরি সরি, এইটা নয় 20, এইটা লিখলাম। আচ্ছা 1 মিনিট দাঁড়ো, ওই আগের লেখাটাই একটু নিচেরটা লিখতে হবে, তাই না? এইটা হবে এল, এইটা হবে তোমার ডি, ঠিক আছে, আর এটা এফ, এটা সি, বাকি ঠিক আছে। চলো তাহলে আমরা যদি ফেলি, তার মানে এল কত? 300। এল হচ্ছে 300 প্লাস এন বাই 2 মানে হচ্ছে 20 মাইনাস সিএফ। সিএফ মানে হচ্ছে দেখো 10 প্লাস এক্স, তাহলে 20 মাইনাস 10 মাইনাস এক্স ডিভাইডেড কত? ডিভাইডেড এফ। এফ মানে কত? 10। এইটা এফ হবে, হ্যাঁ এইটা এফ 10, আর গুণ গ্যাপটা কত? 100। ঠিক আছে, এইখানটা আমি 100 লিখে রাখলাম, হ্যাঁ এইখানটাতে, ব্যাস। এরপর আমরা কি কাজ করব? কাটাকাটি করব। 10 10 এ 100, ঠিক। এবার 300টাকে এদিকে নিয়ে চলে এসো, 50। আর এখানে কি দেখতে পাচ্ছি? 50, একটা 10 কাটিয়ে দিতে পারি, হ্যাঁ 10 থাকুক থাকুক। 20 মাইনাস 10 মাইনাস এক্স গুণ 10, রাইট। এবার 10 5 50, তার মানে তোমার হচ্ছে এক্স সমান হচ্ছে গিয়ে 5। তাহলে এক্স যদি 5 হয়, তাহলে ওয়াই নিশ্চয়ই 7 হবে। 5 যদি হয়, তাহলে ওয়াই 7 5 12, তাহলে অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো 18 নম্বর প্রবলেম দেখো। 289 আমরা জানি 17 স্কোয়ার, তার মানে 289 যখন বর্গমূল বার করব তখন হয়ে যাবে 17। এই অঙ্ক, এই সংখ্যাটা তোমার চেনা চেনা, 484। দশমিক এখন ভুলে যাও, 484 বর্গমূল হচ্ছে 22। দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে দশমিকের পর একটা সংখ্যা হবে যখন বর্গমূল করব বা রুট থেকে বের করে নিয়ে আসবো। এটা মাইনাস আছে, এটা প্লাস আছে। তোমার এটা মনে হবে স্যার 289, এটাও তো 17 করতে পারবে না। দশমিকের পর জোড় জোড় সংখ্যা থাকলে তবেই তুমি বর্গমূল করতে পারবে, নাহলে পারবে না। দরকার নেই, থাক। যদি 17 থেকে আমি 2.2 বিয়োগ করি, দেখো আমার হচ্ছে 14.2.8 দিতে 14.8। তার মানে এইটা যোগ থাকবে, তার মানে যে অ্যান্সারটা আসবে 14.8 থেকে কিছুটা বেশি, সেটা একমাত্র এটাই আছে, আর কেউ নেই। তার মানে অপশন এ হয়ে যাবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? দেখো 59।
এই অঙ্কটা তোমাদের হোমটাস্ক থাক। আমি দেখো আয় ব্যয় দিয়ে অঙ্কটা করিয়ে দিয়েছি, এটা তোমরা অ্যান্সার করে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? তার মানে তাহলে তোমাদের প্র্যাকটিসটা হবে। দেখবে আয় ব্যয়েরই অঙ্ক এটা, আয় ব্যয় দিয়ে করো, সেই স্ট্র্যাটেজি করো, তাহলে পারবে। যদি না পারো সেটাও কমেন্টে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে এটা করে নিয়ে পরের অঙ্ক করব, ঠিক আছে? আজকের ক্লাসে এটাই ছিল 59টা অঙ্ক। আশা করি তোমাদের মজা লেগেছে। তো এরকম যদি মজা লাগে তাহলে লাইক দাও, কমেন্টে অ্যান্সার করো, তাহলে বুঝবো তোমার পরবর্তী ক্লাসের পেতে ইচ্ছুক। তাহলে এরপরের যে বাকি 3টা শিফট আছে, সেই শিফটের প্রশ্নগুলো আমি আবার পরে কোনো একটা ভিডিও করে দেবো, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে বললাম যেটা বললাম কমেন্টে জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারলে আরও তো ভালো লাগবে। আর যারা নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন দাবি অল করতে হবে, কেননা তুমি দেখতেই পাচ্ছ যে এরকম সুন্দর সুন্দর ক্লাস তোমাকে উপহার দিতে পারে একমাত্র সিএসএস স্টাডি। ওকে, চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। মন দিয়ে পড়াশোনা করো যাতে করে এই বছরেই তোমার রেলে চাকরিটা পেয়ে যাও। ওকে।